হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য লাভ ফর ইউ ড্রামার গল্প নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন যে সং ওইলং আমার ঠিক কতটা প্রিয় একজন অভিনেতা। তো আজকে তারই গল্প নিয়ে এলাম। আপনারা সদ্যই নেভার এন্ডিং সামার শেষ করেছেন। তো নেভার এন্ডিং সামারের মতো এই ড্রামারও একটু ভাইব আছে। এখানেও ব্যাড বয় এবং গুড গার্ল একে অন্যের প্রেমে পড়ে যাবে। নেভার এন্ডিং সামারেও যেমন ওরা একে অন্যের ভাই বোন হতে গিয়েও হয়নি, এই ড্রামাটাও তেমন। তবে এই ড্রামার সেটিং হলো 1990 সালের দিকে। ওদের ছোটবেলাটা শুরু হয়। আর 2002-3 সালের দিকে ওদের বয়স প্রায় 15-16 বছর হয়ে যায়। একসঙ্গে থাকতে থাকতে ওরা একে অন্যের প্রেমে তো পড়ে যায়, কিন্তু এই সুখ বেশি দিন সহ্য হয় না। তো এখানে নায়ক অনেক বড় একটা দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ায় নায়িকাকে দূরে ঠেলে দিতে হয় এবং একটা 15 বছরের বিচ্ছেদ শেষে তাদের আবারও দেখা হয়। তো এই ড্রামার গল্পটি আমার খুবই ভালো লেগেছে। আই হোপ আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। ড্রামার শুরুটা হয় একটা কাউন্সিলিং দিয়ে, যেখানে আমরা চেনি নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একটা সাইকোলজিক্যাল থেরাপি নিতে এসেছিল, যেখানে আগেও বেশ কয়েকবার এসেছে। থেরাপিস্ট ওকে বলছিল, আগের সেই সময়টা নিয়ে যখনই তোমার সঙ্গে কথা বলতে যাই, তখনই তোমার মনের ভিতরে একটা গভীর দুঃখ জেগে ওঠে। তখন হয়তোবা তুমি অনেকটাই ফিল করেছিলে তুমি একদম হারিয়ে গিয়েছো। তবে তোমার জীবনে সেই অধ্যায় তো শেষ হয়ে গিয়েছে। অনেক সময় পেইনফুল মেমোরিগুলো আমাদেরকে সামনের দিকে এগোতে দেয় না, কিন্তু তুমি সেগুলো এখন ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। যে অধ্যায় জীবন থেকে অলরেডি চলে গিয়েছে, সেই অধ্যায়কে মনে করো না, বরং তুমি তোমার পরিবারকে নিয়ে ভাবো। এমন কোনো ফ্রেন্ডকে নিয়ে বা এমন ক্লোজ কাউকে নিয়ে ভাবো যাকে তুমি সব সময় দেখতে চাও। আর তখনই চেঙ্গি চোখ বন্ধ করে একটা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম হলো মিয়াওজিং। মিয়াওজিং অন্য একটা শহর থেকে টেং নামের একটি শহরে আসছে। তার পড়াশোনাও শেষ হয়ে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল যে মিয়াওজিং যেখানে ফিরছে সেখানে সে আগেই থাকতো। মিয়াওজিং এর কথা মনে পড়ার সাথে সাথেই চোখে পানি টলমল করতে লাগে চেঙ্গির। বোঝাই যাচ্ছিল যে ওদের আলাদা একটা সম্পর্ক ছিল। মিয়াওজিংকে দেখতে পায়। ও টেং শহরের জন্য একটা বাস নিয়েছে। এই শহরটা অনেকটাই ঘিঞ্জি, এখানে লোকে লোকারণ্য। ও যখন এসেছিল তখন অনেকগুলো ছেলেই ওর ব্যাগ নিয়ে টানাটানি করে ওকে বাড়ি অবধি পৌঁছে দেবার জন্য। একটি ছেলে ওকে বলে, তোমাকে দেখে বেশ চেনা চেনা লাগছে, যদিও চিনতে পারছি না। মিয়াওজিং তখন বলে, আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তোমার কি মনে নেই আমি কে? আমার নাম মিয়াওজিং। তখন ছেলেটি অবাক হয়ে বলে, তুমি বেশ পাল্টে গিয়েছো। এদিকে আপেল কাটতে দেখে একটা ছেলেকে, আর সেই মূলত চেং-ই। চেং-ইকে তার একটা বন্ধু এসে জানায় তাদের বিলিয়ার্ড ক্লাবে একটি মেয়েকে, যে মেয়েটা স্কুলে পড়ে, তাকে হ্যারাস করা হচ্ছে। চেং-ই মেয়েদের উত্ত্যক্ত করা একদমই পছন্দ করে না, সেজন্য ক্লাবের ভিতরে আসে। ক্লাবে যেসব ছেলেরা ছিল তারা চেং-ইকে ভয় দেখায় আর বলে, আজকে চেং-ইকে ওরা এখানেই মারবে, বলে ক্লাবের দরজা বন্ধ করে দেয়। কিন্তু চেং-এর যা ক্রোধ ছিল, এইসব ছেলেরা চেং-এর কাছে একেবারেই নস্যি। একটা ছেলে তো চেং-এর বুক বরাবর ছুরি ধরেছিল। চেং-এর ছুরিটা ধরে তখন ওর মাথা বরাবর রাখে আর বলে, নে চালা। ছেলেটি তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার দরুন ওরা সবাই এখান থেকে বেরিয়ে চলে যায়। ওরা বুঝতে পারে যে চেঙ্গি সাধারণ কোনো ছেলে নয়, ওর সঙ্গে পাঙ্গা নেওয়াটা সহজ নয়। চেঙ্গি তখন ওর আরেকটা বন্ধুকে বলে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিতে। এদিকে মিয়াওজিংকে দেখতে পাই পুরনো ঠিকানায় চলে এসেছে। 10 বছর আগে এই বাড়ি ছেড়েও চলে গিয়েছিল। পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে তবেই এখন ফিরেছে। বাড়ির দরজার চাবি ওর কাছে আজও ছিল। বাড়ির ভিতরটা ছিল একেবারেই এলোমেলো, কারণ এই বাড়িতে এখন চেঙ্গি ছাড়া আর কেউই থাকে না। একসময় চেঙ্গির সঙ্গেই এই বাড়িতেই ওর বসবাস ছিল। ও এসে পুরো জায়গাটা দেখে। অন্যদিকে চেঙ্গি কিন্তু ক্লাবেই ছিল তখন। ওর বন্ধুর কাছে মিস্টার জাং নামের একটি লোক ফোন দিলে চেঙ্গির কাছে ও ফোনটা এনে দিলে চেঙ্গি বলে, তুমি বলে দাও যে আমি এখানে নেই। তখন ওর বন্ধু বলে, আমি অলরেডি কল রিসিভ করেছি। চেঙ্গি মিস্টার জাংকে বলে, সরি, আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আর ফার্দার কল দিবেন না। চেঙ্গির মেজাজ যে খারাপ হয়ে গিয়েছিল কলটা পেয়ে, তা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা মিয়াওজিংয়ের রুমটা দেখতে পাই। রুমের অবস্থা খারাপ, যেভাবে জিনিসগুলো রাখা ছিল সেভাবেই রাখা আছে। মানে মিয়াওজিং চলে যাওয়ার আগ পর্যন্ত রুমটা যেমন ছিল এখনও ঠিক সেভাবেই পড়ে আছে। মিয়াওজিংয়ের ডেস্কের একটা ড্রয়ারে আমরা একটা ছবি দেখতে পাই, যে ছবিটাও হয়তো এখান থেকে 15 বছর আগের পুরাতন ছবি। সেই ছবিটাও সেভাবেই রাখা ছিল। মিয়াওজিং বুঝতে পারে যে চেঙ্গি ওর রুমের কোনো কিছুই আজও পর্যন্ত স্পর্শ করেনি। মিয়াওজিংয়ের পুরোনো দিনের একটা ফিল হয়।
হয়। পুরনো কাপড় চোপড়গুলো ও সব একটা ব্যাগের ভিতরে ভরতে শুরু করে, যেগুলো বছরকে বছর একইভাবে পড়েছিল। এরপরে ও একটা ড্রয়ারের ভিতর থেকে একটা মূর্তি বের করে, মূর্তিটাকে তার জায়গা মতো রেখে দেয়। এই মূর্তিটাও গত 15 বছর ধরে এখানে রাখা ছিল না, বরং তুলে রাখা ছিল। অন্যদিকে চিঙ্গিকে দেখতে পায়। ও যখন বাড়িতে আসে তখন বাড়ির দরজাটা খোলা দেখে ওর একটু অবাক লাগে যে ওদের বাড়িতে এখন এই মুহূর্তে কে এলো। তাছাড়া ওর বিশেষ কেউ তো নেই এই দুনিয়ায় যে বাড়িতে আসবে। ও বাড়ির ভিতরে দেখে যে বাড়ির ভিতরটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন করা, চেয়ার টেবিলগুলো সুন্দর করে সাজানো, আর কেউ একটা রান্না করছে। তাছাড়া ওর মায়ের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাও এখানে রাখা। ও অনেকটাই অবাক হয়ে যায়, এই কাজগুলো কে করেছে। মনে তো একটা ধাক্কা দিচ্ছে। ঠিক তখনই আমরা দেখতে পাই মিয়াওজিং রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। মিয়াওজিং ওর সামনে এসে দাঁড়ায়। চেংয়ের হাতে তখন একটা ব্যান্ডেজ। মিয়াওজিং বলে, লং টাইম নো সি, মানে অনেক দিন পরে দেখা হলো। ঠিক তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে চেংয়ে নিজেই মিয়াওজিংকে বলেছিল এখান থেকে বহু দূরে চলে যাও, আর কখনো ফিরে এসো না, আমি তোমাকে আর আমার সামনে দেখতে চাই না। অর্থাৎ ওদের ভিতরে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তা বোঝাই যাচ্ছে। তো মিয়াওজিং ওকে যখন বলে লং টাইম নো সি, তখন কোনো কথাই বলে না চেংই। চেংই এবং মিয়াওজিং দুজনেই বসে পড়ে। ওর জন্য রান্না করেছে মিয়াওজিং। মিয়াওজিং অনেক সুন্দর রান্না করতে পারতো। চেংই বলে, তুমি কেন ফিরে এসেছো এখানে? মিয়াওজিং বলে, এটা তো আমারই বাড়ি, এখানে আমি 10 বছর ছিলাম, তো বাড়িতে আমি ফিরবো না? আর ঠিক এর ভিতর দিয়ে একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় অনেক অনেক বছর আগের কথা, যেখানে লিয়াং শহর থেকে টেং সিটির উদ্দেশ্যে যাচ্ছে মিয়াওজিং আর ওর মা। ওর বাবা ছিল না, ছোট্ট শহর থেকেই বড় শহরে এসেছে। তখন আমরা ছোট্ট চেঙ্গিকে দেখতে পাই। চেঙ্গি ওর কিছু বন্ধুদের সঙ্গে বাজারে বসেছিল। ওর বন্ধুরা মানুষের জিনিসপাতি চুরি করতো, তাছাড়া একটু পকেট টকেটও মারতো। যদিও চেঙ্গি বন্ধুদের বাধাই দিত, এইসব কাজও খুব একটা করতো না। আর বন্ধুরা তখন টার্গেট করে একটি মেয়েকে, যে মেয়েটি একা দাঁড়িয়েছিল আর হাতে 2টা ব্যাগ ছিল। চেঙ্গি তখন মেয়েটির দিকে তাকায়, দেখে মনে হচ্ছিল যে মেয়েটি কাউকে হারিয়ে ফেলেছে। আসলে এই টেং সিটিতে এসে পৌঁছেছিল তখন মিয়াওজিং, আর ওর মা বোধহয় কিছু একটা কিনতে অন্যদিকে গিয়েছিল। তখনই চেংয়ের একটা বন্ধু আসে মিয়াওজিংয়ের সামনে আর ওর ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দেয়। তখন এখানে চেংই আসে আর ওর বন্ধুকে এখান থেকে পাঠিয়ে দেয়। মেয়েটিকে বলে, তুমি কোথায় যাবে, আমার কাছে দাও ব্যাগ। মিয়াওজিং ওর কাছে ব্যাগ দিলে ছেলেটি বলে, মানে চেংই বলে, আমাকে তুমি কি ভালো মানুষ মনে করো, এভাবে ব্যাগ দিয়ে দিলে? ও বলে, হ্যাঁ, তোমাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে। এর পরপরই মিয়াওজিংকে ওর মা ডাক দেয়। তখনই চেঙ্গি তাকিয়ে দেখে এটা হলো সেই মহিলা, যে মহিলার ছবি ও আগেও দেখেছে ওর বাবার একটা ডেস্কের উপর। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। আসলে চেঙ্গির মা মারা গিয়েছে কয়েক বছর হয়েছে। ইতোমধ্যে চেঙ্গির বাবা অন্য একটা মহিলার কন্টাক্ট জোগাড় করে নিয়েছে। এছাড়া চেঙ্গির বাবা চেঙ্গিকে এটাও জানিয়েছে যে এই মহিলা এবং তার মেয়ে এখন থেকে তাদের বাড়িতেই থাকবে। তো ওই মহিলার মুখ দেখা মাত্রই চেঙ্গি বুঝতে পারে যে এই মিয়াওজিং আসলে এখন থেকে তার বোন হবে হয়তো, বা তাদের বাড়িতেই থাকবে। তখন আমরা মিয়াওজিংয়ের মাকে দেখতে পাই। ওরা এই গলির ভিতরে আসে। মিয়াওজিংয়ের মা বলে, এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। এটা হলো চেঙ্গির বাবা। চেঙ্গির রুমে নিয়ে আসে মিয়াওজিংকে আর বলে, এখানে যেহেতু রুমের কমতি আছে, এখন থেকে মিয়াওজিং চেঙ্গির রুমেই থাকবে। ওরা দুজনেই একই রুমে থাকবে। এতে কি মিয়াওজিংয়ের কোনো অসুবিধা আছে? মিয়াওজিং জানায় তার কোনো অসুবিধা নেই, কারণ ও অনেক ম্যাচিওর। বয়স কম হলেও কি হবে, ও জানে এখানে ওকে কতটা মানিয়ে চলতে হবে, আর সেজন্য জায়গাটাকেও ও মেনে নিয়েছিল। এরপরে রাত্রেবেলা কিছু ফল কিনে নিয়ে বাড়িতে আসে চেঙ্গি। চেঙ্গি এখানে আসার পরপরই তো মিয়াওজিং অবাক, কারণ একেই রাস্তায় দেখেছিল আর ওর ফার্স্ট ইমপ্রেশন খুবই ভালো ছিল। ও ভেবেছিল চেঙ্গি সত্যি খুবই ভালো ছেলে। তবে চেঙ্গি কিন্তু মিয়াওজিংকে খুব একটা সহ্য করতে পারে না, প্লাস ওর মাকেও সহ্য করতে পারে না, কারণ এই বাড়িতে ওর মা ছাড়া অন্য কেউ থাকবে, তাকে মা বলে ডাকতে হবে, এটাও মেনে নিতে পারে না। তো মিয়াওজিং একটা ছবি এঁকে নিয়ে এসেছিল, সেটা চেঙ্গির বাবাকে দেখালে চেঙ্গির বাবা খুবই খুশি হয় আর বলে, মিয়াওজিং সত্যি খুবই ম্যাচিওর একটা মেয়ে। এখানে মিয়াওজিং ওকে, চেঙ্গিকে, চেঙ্গির বাবা আর ওর নিজের মাকে এঁকেছিল। যদিও এসব আদেখাদা একদমই ভালো লাগে না চেঙ্গির, কারণ ও এইসব উটকো ঝামেলা সহ্যই করতে পারছিল না। রাত্রেবেলা মিয়াওজিংয়ের মা মিয়াওজিংকে বলে, তুমি কিন্তু এখানে মানিয়ে নিও, আস্তে আস্তে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। ওই ছোট্ট গ্রামে পড়ে থাকার থেকেও এখানে থাকা ভালো। মিয়াওজিং বলে, আমি জানি মা। ও আসলে জানে ওদের কন্ডিশন কি, আর ওর মা আসলে অনেকটা প্লে গার্ল টাইপের, মানে ছেলে পেলেই পটিয়ে ফেলে এরকম আর কি।
যাই হোক, ও এটাই মেনে নিয়েছে। এখন থেকে ওকে যে এখানে থাকতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটাও মেনে নিয়েছে। তখনই চিংড়ি রুমে প্রবেশ করে লাইটটা অফ করে দেয়। মিয়াও জিং এটাও মেনে নিয়েছে। কিন্তু উঠতি বয়সী দুটো ছেলে মেয়েকে একই রুমে থাকতে দেওয়া হয়েছে। বিষয়টা খুবই অকওয়ার্ড। রাত্রেবেলা দুই বেডে ওরা ঘুমিয়ে পড়ে, কিন্তু এখানে একটাই ফ্যান ছিল আর ফ্যানটা রোটেট হয়ে ঘুরছিল, কিন্তু এতে ঘুম আসছিল না চেঙির। তাই চেঙি ফ্যানটা নিজের দিকে ঘুরিয়ে নেয় আর ওখানেই ফ্যানটাকে স্টিল করে দেয়। এতে একটুও বাতাস লাগে না মিয়াওজিংয়ে। তখন মিয়াওজিংয়ের ঘুম আসছিল না। কয়েকবার ফ্যানটা ঘোরালে চেঙি পুনরায় ফ্যানটা আবার ঘুরিয়ে নেয়। মিয়াওজিং তখন রুমের জানালাটা খুলে দেয়। এভাবে প্রথম রাত ওদের কেটে যায়, যদিও দুজনের ভিতরে রেষারেষি তো চলছিল। পরদিন সকালে দৃশ্য দেখতে পায়, একটা দোকানে গিয়েছিল চেঙির বাবা। দোকানে তখন কিছু একটা বলে চেঙির বাবাকে যে চেঙি নাকি এখানে সিগারেট কিনতে এসেছিল বা কিছু একটা হয়েছে। আর এসব চেঙির বাবা একদমই সহ্য করতে পারে না। বাড়িতে গিয়ে চেঙির বাবা চেঙিকে মারধর দেয় আর তাছাড়া ওকে শাস্তি স্বরূপ বসিয়ে রাখে। চেঙি জানায় যে ও কোনো অন্যায় করেনি, তার সত্ত্বেও ওর বাবা ওর সঙ্গে খারাপ ব্যবহার করে। আসলে চেঙির বাবা সবসময় মনে করতো যে চেঙি তার ঔরজাত সন্তান নয়, বরং হয়তো ওর মা অন্য কারোর সঙ্গে রিলেশন করেছিল, সেখানকার সন্তানই চেঙি। তবে চেঙি কিন্তু একে বাবাই মনে করে। তবে চেঙির বাবা আবার মিয়াও চিংয়ের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করত। চেঙির মা যে স্ট্যাচুটা অনেক পছন্দ করত, সেই মূর্তির সামনে এসে চেঙির বাবা বলে এই মূর্তিটা দেখতে নাকি মিয়াও চিংয়ের অস্বস্তি লাগে। মিয়াও চিং প্রথম দিন এসেই বলেছিল, তো এই মূর্তিটা আমি এখান থেকে সরিয়ে ফেলছি। মিয়াও চিং এবং তার মা বলে না আঙ্কেল, এটা সরানোর দরকার নেই। কিন্তু তাও আঙ্কেল বলে যে না, তোমার তো খারাপ লেগেছে তাই এটা এখান থেকে সরিয়ে ফেলছি। আসলে আঙ্কেল চেন মিয়াও চিং এর সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করতো, কারণ মিয়াও চিং নিজে অনেক ম্যাচিওর তো। এটা আবার আঙ্কেলের খুব ভালো লাগতো। নিজের ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করলেও মিয়াও চিং এর সঙ্গে তার ভালো ব্যবহার ছিল। তবে যখন সে মূর্তিটা নামায় তখন টানাটানি করতে গিয়ে মূর্তিটার নিচে পড়ে ভেঙে যায়। তো এরপরেই সিন কাট হয়। রাত্রেবেলা ওরা যখন ঘুমায় তখন মিয়াও চিং একটা ললিপপ এগিয়ে দেয় চেঙ্গির দিকে। কিছুক্ষণ পরে চেঙ্গি সেটাকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। ওদের বনিবনা একদমই হয় না। পরদিন সকালবেলা চেঙ্গি ঘুম থেকে উঠে দেখে মিয়াও জিং ওর বেডে নেই, এবং ও যখন বাইরে আসে তখন দেখা যায় যেখানে মূর্তিটা থাকে সেই জায়গাটা ফাঁকা, এবং মূর্তিটাও ও কোথাও দেখতে পায় না। তখনই ওর খুব রাগ হয়ে যায়। এবার ও খুঁজতে থাকে মিয়াও জিংকে। মিয়াও জিং কোথাও মূর্তিটা নিয়ে গিয়েছে কিনা সেটা দেখতে। তখন একটা রিভার সাইডে এসে দেখে যে মিয়াও জিং সত্যিই মূর্তিটা নিয়ে এসেছে। তবে মিয়াও জিং এটাকে ক্লে দিয়ে ঠিক করার চেষ্টা করছিল, যে জায়গাগুলো ভেঙে গিয়েছিল সেই জায়গাগুলো। আর তখনই চেঙ্গি এসে ওর উপর রাগারাগি শুরু করে। ও বলে আমি এটাকে ঠিক করে দিব বলে টানাটানি করতে গেলে দেখা যায় যে চেঙ্গির হাতে ধাক্কা লেগেই নদীতে পড়ে গিয়েছিল মিয়াও জিং। মিয়াও জিং অনেক ঝাপাঝাপি করতে থাকে, কারণ ওর সাঁতার পারে না, কিন্তু তাও ওকে রেখে চলে এসেছিল চেঙ্গি। পরে যখন মিয়াও জিং এর জ্ঞান ফেরে ওর মা বলে তুমি ওখানে কেন গিয়েছিলে? যদি আশেপাশের মানুষ তোমাকে দেখতে না পেত তুমি তো ডুবে যেতে। ও তখন কাঁদতে কাঁদতে বলে ওখানে কিন্তু চেঙ্গি ভাইয়া ছিল, কিন্তু তাও ও আমাকে ফেলে রেখেই চলে এসেছে। এবার ওর মা বলে আহারে মেয়েটা আমার, আমি তোমাকে কথা দিচ্ছি এরকম আর কখনোই হবে না। আমি তোমাকে একটা ভালো জীবন দিতে পারিনি, এই ব্যর্থতা আমার। আসলে মিয়াও জিংকে ওর মা অনেক ভালোবাসতো এবং একটা ভালো জীবনও দিতে চেয়েছে, কিন্তু পেরে উঠছে না। তো সেদিন আবার চেঙ্গিকে দেখতে পাই। চেঙ্গি মূর্তিটা নিয়ে বাড়ি আসার পরেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। আসলে কিন্তু মিয়াও জিং যখন পানিতে ডুবে যাচ্ছিল তখন চেঙ্গি গিয়েই ওকে বাঁচিয়েছিল, কিন্তু মিয়াও জিং সেই টাইমে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওকে কোনো রকমের উপর পর্যন্ত টেনে ওর জ্ঞান ফেরা পর্যন্ত ওয়েট করেই ওখানে মানুষ জড়ো হওয়ার পরেও ও চলে এসেছে। আজকে ও মূর্তিটা একটা পেপারের ভিতরে মুড়িয়ে রাখছে, এবং এটা পেপারে মুড়িয়ে ও একটা বক্সের ভিতরে রেখে দেয়। মিয়াও জিং এবং চেং এর জীবন ঠিক এভাবেই কাটতে থাকে। দুজনের ভিতরে রাগারাগি রেষারেষি ছিল, কিন্তু চেঙ্গি ছিল একটু অবাধ্য টাইপের, বিভিন্ন বিলিয়ার্ড ক্লাবে ক্লাবে খেলতে যেত। আর মিয়াও জিংকে যখন আঙ্কেল চেন বলতো যে চেঙ্গিকে ডেকে আনতে, ও সেই সব জায়গায় চেঙ্গিকে ডাকতে এসে আরও উল্টো অপমানিত হতো। পরদিন চেঙ্গিকে দেখতে পাই চেঙ্গি ওর বাড়িতে সোজা সামনের গেট দিয়ে প্রবেশ না করে জানালা দিয়ে প্রবেশ করে। এখন যেহেতু ও বাড়িতে থাকেন এবং ওর ঘরটাও মিয়াও জিংকে দিয়েই দিয়েছে, প্রবেশ করার পরে মিয়াও জিং বলে তুমি এখান থেকে আর উঠবে না তো, দেখো আমার টেবিলের উপরে ময়লা পড়েছে। ও তখন মিয়াও জিংয়ের ব্যাগটা নিচে ছুঁড়ে ফেলে দেয় আর বলে আমার ঘর তো ভালোই দখল করেছো। মিয়াও জিং ওকে আর কিছুই বলে না।
পরের দিনের দৃশ্য দেখতে পাই। মিয়াও জিংয়ের স্কুল ভালোভাবেই চলছিল। একদিন চেংই আবারও বাহিরে কোনো একটা দুষ্টুমি করেছিল। মিয়াও জিং সেদিন স্কুল থেকে বাড়িতে এসে দেখতে পায় যে চেংয়ের বাবা চেংইকে আজকে আবার অনেক মারধর করছে এবং ওকে উল্টো করে বেঁধেও রেখেছে। আজকে এমনকি এটাও বলছিল, তোর মা কার না কার সাথে থেকে তোকে বানিয়েছে জানি না, তুই তো আমার আপন ছেলেই নস। তুই আমার আপন ছেলে কিনা এটা ভাবতেও আমার আসলে ঘৃণা লাগে, কারণ আমি জানি না যে তুই কার ছেলে। তো মিয়াও জিং এই কথাগুলো শুনে ফেলেছিল। মিয়াও জিং তখনও ছোট বাচ্চা মেয়ে, কিন্তু তারপরেও ব্যাপারটাও খুব ভালো করেই বুঝতে পেরেছিল এবং ওর মনে হয়েছিল যে ওর বাবা হয়তো চেঙ্গির সঙ্গে সত্যি খুব খারাপ আচরণ করে। সেদিন চেঙ্গিকে অনেক মারা হয়েছিল, খেতেও দেওয়া হয়নি। মিয়াও জিং ওর জন্য স্যুপ বানিয়ে রেঁধে ওকে খাইয়েছিল। আর তখন থেকে চেঙ্গির সঙ্গে মিয়াও জিংয়ের সম্পর্কটা সুন্দর হয়ে যায়। তখন থেকে চেঙ্গির বন্ধুদের সঙ্গে ও মিশতো। আর এরপরে ৮-৯ বছর কেটে যায়। এখন মিয়াও জিংয়ের বয়স ১৬ বছর। চেঙ্গিও বেশ অনেক বড় হয়ে গিয়েছে, তবে চেঙ্গির বয়স মিয়াও জিংয়ের থেকেও বেশি ছিল। যাই হোক, চেঙ্গি এখন নিজের মতো কাজও করে। আর এতদিনে মিয়াও জিংয়ের মাও কিন্তু নতুন একটা বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে, নতুন একটা কোম্পানিতে চাকরিও নিয়েছে এবং সে এখন অনেক বিলাসবহুল জীবনও যাপন করে। এমনকি মাঝে মাঝেই সে গোল্ড রিং কেনে। তবে সে অনেকটা স্বার্থপর টাইপের হয়ে গিয়েছিল এবং নিজের মেয়ের যে আজকে একটা বার্থডে ছিল তাকে যে কিছু উপহার দেবে সেই সময়টা পর্যন্ত তার হাতে ছিল না। মেয়েকে ঠিকই বলছিল কিছু নাও, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বলে আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। তো মিয়াও জিংয়ের মনটা খারাপ হয়ে যায়। সেদিন আমরা চেঙ্গি আর তার বন্ধুদের দেখতে পাই। চেঙ্গি কোনো একটা কাজে একটা ক্লাবে এসেছিল। তখন সে দেখতে পায় মিয়াও জিংয়ের মা একটা লোকের সঙ্গে হেঁটে যাচ্ছে। এবার চেঙ্গি এটা দেখে বাইরে এসে ওর বন্ধুদের বলে, নতুন করে বয়ফ্রেন্ড যে জুটিয়েছে বাবা তো মনে হয় জানে না, জানলে দুজনে সেই ঝগড়া হবে। এদিকে দেখতে পাই যে একটা কেক নিয়ে বসেছিল মিয়াও জিং। বাড়িতে কেউ নেই, আজকে ওর জন্মদিন, অথচ সাথে কেউ নেই। ও তখন একটা ল্যাম্প সামনে নিয়ে একটা উইশ করে। উইশটা ছিল এরকম যে আগামী বছর যেন আমি সবার সঙ্গে কেক কাটতে পারি। তখনই সাথে সাথে লাইট দিয়ে ওঠে চেঙ্গি। চেঙ্গিকে দেখেও অবাক হয়ে বলে, তুমি এখানে কখন এলে? চেঙ্গি তখন বলে, যখন তুমি উইশটা শুরু করেছো ঠিক তখনই এসেছি। যাই হোক, উইশ কিন্তু আর পূরণই হয়ে গিয়েছে এবারে। চেঙ্গি মূলত কিছু জিনিসপত্র নিতে এখানে ফিরে এসেছিল। চেঙ্গি তো এখন এই বাড়িতে থাকে। ও মিয়াও জিংকে বলে ও কিছু জিনিস নিতেই মূলত বাড়িতে এসেছিল। আর মিয়াও জিংকে এটাও বলে, আগামীকাল যদি তুমি ফ্রি থাকো তাহলে বাড়ি থেকে বাইরে বের হবে না, বাড়িতেই থাকবে। মিয়াও জিং যে কেকটা সামনে নিয়ে বসেছিল, চেঙ্গি এক আঙুল দিয়ে কেকটা টেস্ট করে বলে, এটা অনেক মিষ্টি। যাই হোক, তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। এটা বলেই এখান থেকে চেঙ্গি চলে যায়। মিয়াও জিংও যাওয়ার পরে তাকিয়ে থাকে। এদিকে মিয়াও জিংয়ের মা কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসে। তবে বাড়িতে ফিরতে ফিরতে সে কানের দুল, ঠোঁটের লিপস্টিক সবই মুছতে থাকে। এসে দেখে যে মিয়াও জিং শুয়ে পড়েছে। ওর মা তখন মিয়াও জিংকে বলে, আমি অনেক দুঃখিত যে আজকে তোমার জন্মদিনেও তোমাকে সময় দিতে পারিনি। আসলে মাকে এখন অনেক বেশি বিজি থাকতে হচ্ছে, তো আস্তে আস্তে আমাদের জীবন আরো উন্নত হবে। আমরা উন্নত কোনো শহরে যাব, এই ছোট্ট শহরে আর পড়ে থাকবো না। তুমি আমার উপর রাগ করো না, আমি একটা নতুন কোম্পানিতে জয়েনিং করেছি, আর ওই কোম্পানিটার নাম হলো গ্রিন লাইফ। ওর কালকে একটা গালা অনুষ্ঠান আছে, তো সেখানে তোমাকেও নিয়ে যেতে বলা হয়েছে। তুমি আগামীকাল বিকালবেলা রেডি থেকো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। মিয়াও জিং যেতে চায় না, কিন্তু ওর মা ওকে জোর করে বলে মিয়াও জিং রাজি হয়। আসলে মিয়াও জিং এর মাকে সেদিন ওর এক কলিগই বলছিল আপনার মেয়েকেও নিয়ে আসবেন, আর এই কথাটা সেদিন চেঙ্গি নিজেও শুনেছিল। তবে চেঙ্গি চায় না মিয়াও জিং ওরকম একটা অনুষ্ঠানে যাক, আর সেজন্যই সে মিয়াও জিংকে যখন রাত্রেবেলা আসছিল তখন বলে এসেছে আগামীকাল বাড়ি থেকে বাইরে বের না হতে। এদিকে চেঙ্গি সবসময় ক্লাবে এখানে ওখানে পড়ে থাকতো এবং আজকে কিছু লোকের সঙ্গে ওর একটা ডিল হয়, সেই লোকগুলোকে ও নৌকা করে পারাপার করে দিবে এবং এই লোকগুলো কিছু লাঠি টাঠি নিয়ে মূলত একটা সন্ত্রাসীকে পিটাতেই যাচ্ছিল এবং এই লোকগুলোর আবার লোকও কম পড়ে গিয়েছে। সেজন্য যে লোকের সঙ্গে চেঙ্গি ডিল হয়েছিল সেই লোকটি চেঙ্গিকেও বলে, তুমিও আমার সঙ্গে চলো, আমাদের সঙ্গে গেলে বরং যদি লোক কম পড়ে তাহলে তুমি আমাদের হয়ে একটু মারধর দিয়ে দিতে পারবে। ওরা অন্য একটা জাহাজে আসছিল, আর এই জাহাজেই আমরা দেখতে পাই যে গ্রিন লাইফ যে কোম্পানি, ওই কোম্পানির গালা অনুষ্ঠান হচ্ছিল, আর ওই সন্ত্রাসীগুলো এই কোম্পানিতেই আসছে, মানে এই জাহাজেই আসছে এদের এই অনুষ্ঠানটাকে ভেস্তে দেওয়ার জন্য। এদিকে মিয়াও জিং এর মা মিয়াও জিংকে নিয়ে এসেছিল, সবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছিল, এমনকি ওকে বিয়ারও খেতে বলছিল, কিন্তু মিয়াও জিং তো এখনো আন্ডার এজ। যাই হোক, সেসব গুন্ডা পান্ডাগুলো কিন্তু এই বড় জাহাজে এসে উঠেছিল। চেঙ্গি ওদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু লোকটি তখন ওকে জোর করে বলে, তুমি অন্তত আমাদের সাথে চলো উপরে, যদি আমাদের লোকজন কম পড়ে যায়। চেঙ্গি যেতে চায় না, কারণ ও এসবের ভিতরে জড়াতে চায় না। কিন্তু তখনই ওর চোখ যায় যে জাহাজের উপরে একটা ছেলে মিয়াও জিংকে বিরক্ত করছে।
মিয়াওজিংকেও বাড়িতে থাকতে বলেছিল, কিন্তু মিয়াওজিং এই পার্টিতে এসেছে তা চেঙ্গি জানতো না। তাই মিয়াওজিংকে হেল্প করতেই ও মূলত ভিতরে প্রবেশ করে আর মিয়াওজিংকে কোনো রকমে ওখান থেকে নিয়ে বাইরে বের হয়ে যায়। তবে এর আগেই দেখা যায় মিয়াওজিং এর মা তার অন্যান্য কলিগদের সঙ্গে একটা স্পিড বোটে করে চলে যাচ্ছে। ও উপর থেকে অনেকবার মাকে ডাক দেয়। ওর মাও ওকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু অন্য কলিগরা ওর মাকে টানাটানি করতে করতে নিয়ে গিয়েছে। এখন চেঙ্গি বলে, তুমি আমার পিছনে ওঠো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। এরপরে চেঙ্গি মূলত ওকে উদ্ধার করে নিয়ে আসে। কি আর করা যাবে, ওখানে থাকলে হয়তো মারধর খেয়ে মরতে হবে। তাছাড়া পুলিশও ওখানে চলে এসেছে। মিয়াওজিংয়ের খুব মন খারাপ হয়, কারণ ওর মা ওকে ওভাবে রেখে চলে এসেছে। চেঙ্গি ওকে মন খারাপ করতে বারণ করে আর বলে, বলো এখন তুমি কোথায় যাবে? ও বলে, আমার ক্ষুধা পেয়েছে। তারপরে চেঙ্গি ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে। চেঙ্গি ওর নিজের গায়ের কোটটাও দিয়ে দিয়েছিল মিয়াওজিংকে। মিয়াওজিং বাড়িতে প্রবেশ করার আগে কোটটা খুলে ফেলে আর সেটা চেঙ্গির হাতে দিয়ে দেয়। চেঙ্গি তো এই বাড়িতে এখন থাকে না, তাই চেঙ্গি বলে, তুমি ভিতরে প্রবেশ করো। কিন্তু মিয়াওজিং প্রবেশ করতে গিয়েও ফিরে আসে আর বলে, আমি বাড়িতে যাব না, এখন আমার ক্ষুধা পেয়েছে। মিয়াওজিংকে নিয়ে তখন একটা সুন্দর জায়গায় চলে আসে চেঙ্গি। এখানে ওকে খাওয়ায় আর তারপরে ওকে হাঁটতে হাঁটতে নিয়ে যায় আরেকটা রোডে। কিন্তু তাও মিয়াওজিং বাড়িতে যেতে চায় না। রাত 1টা পর্যন্ত ঘোরাঘুরি করতে থাকে ওরা। এরপরে চেঙ্গি মিয়াওজিংকে বাড়ি অব্দি আবারও নিয়ে আসে আর বলে, এবার তো ভিতরে যাও, গিয়ে ঘুমাও, তোমার মা হয়তো তোমাকে নিয়ে চিন্তা করছে। ও তখন বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে যে ওর মা এবং চেঙ্গির বাবা দুজনে এখানে ঝগড়া করছে। চেঙ্গির বাবা আসলে জানতে পেরেছে যে মিয়াওজিংয়ের মা নতুন একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে। এনারা কিন্তু প্রথমে কথা দিয়েছিল একে অপরকে বিয়ে করবে, কিন্তু আজও তারা বিয়ে করেনি। তো আজকে মিয়াওজিংয়ের মা বলছিল, আমি আমার মেয়েকে নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, আর উনি কিনা পড়ে আছেন আমার পার্সোনাল লাইফে কি হচ্ছে কি না হচ্ছে সেসব নিয়ে। কিন্তু এখানে চেঙ্গির বাবা বলে, আমি তোমাদেরকে ভরণ পোষণ দিয়েছি, এখানে রেখেছি, আর এখন কিনা তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। তখন মিয়াওজিংয়ের মা বলে, আমি আমার জীবনে আজকে ক্যারিয়ারে যা কিছু করেছি তা আমি নিজে করেছি, এর পিছনে তোমার কোনো অবদান নেই। দুজনে তো সেই চরম লেভেলে ঝগড়া শুরু হয়ে যায় এবং দুজন দুজনকে বাজে বাজে কথাও বলতে থাকে। মিয়াওজিং ঠাই সেখানে দাঁড়িয়ে থাকে। চেঙ্গি তখন বাইরে থেকে এসে মিয়াওজিংকে নিয়ে দরজাটা দিয়ে এখান থেকে চলে যায়। মিয়াওজিংয়ের মা সাউন্ড শুনে বুঝতে পারে যে এখানে মিয়াওজিং এসেছিল। এরপরে চেঙ্গি মিয়াওজিংকে নিয়ে একদম ছাদের উপরে উঠে যায়। মিয়াওজিং কেক খেতে চেয়েছিল বলে ওর জন্য কেকও নিয়ে এসেছে চেঙ্গি। চেঙ্গি ওকে বলে যে ওর বাবা ওকে কখনো ভালোই বাসেনি, মানে বাবা থেকেও নেই, আর মা মারা যাওয়ার পর থেকে ওর জীবনটাই পুরো এলোমেলো হয়ে গিয়েছে, তাই এসব নিয়ে বেশি মন খারাপ না করতে। এরপরে ও মিয়াওজিংকে বলে, তোমার বাড়ির সামনের গেট দিয়ে প্রবেশ করতে হবে না, আমি তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, তুমি এভাবেও কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে পারো। ও ছোটবেলা থেকে যেভাবে জানালা দিয়ে প্রবেশ করতো, আজকে মিয়াওজিংকে সেভাবেই ঘরের ভিতরে উঠিয়ে দিয়ে তারপরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই যে পুলিশ একাডেমিতে জয়েন করার জন্য নিজেকে একটু ট্রেন করাচ্ছিল চেঙ্গি। চেঙ্গি দৌড়ে অনেক বেশি ভালো ছিল এবং ওর খুব স্বপ্ন যে ও একদিন অনেক ভালো একটা পুলিশ হবে। ঠিক সেদিনে আমরা দেখতে পাই যে মিয়াওজিং ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে এবং ওকে এক বোতল পানি দেয়। পিছনে তখন 3টা মেয়ে বসেছিল। এর ভিতরে লাল জামা পরা মেয়েটা আবার অনেক পছন্দ করতো চেঙ্গিকে। তো সে মিয়াওজিংকে পথে আটকায় আর বলে, কিরে, চেঙ্গির সঙ্গে তোর কিসের সম্পর্ক? তোকে তো এই অঞ্চলে আগে দেখেছি বলে মনে হয় না। চেঙ্গি কিন্তু আমার ভালোবাসা, তাই ওর দিকে হাত বাড়াবি না, ওর থেকে দূরে থাকবি। মিয়াওজিং তখন বলে, তোমরা কী সব বলছো? চেঙ্গি আমার ভাই হয়, আমরা একই সঙ্গে একই বাড়িতে থাকি। ওই মেয়েটি তখন বলে, কি, চেঙ্গি তোর ভাই হয়? মিয়াওজিং বলে, হ্যাঁ, চেঙ্গি আমার ভাই হয়। মেয়েটি বলে, জীবনেও তো শুনিনি, সবসময় জানতাম যে চেঙ্গি একাই ছেলে। তখন এখানে চেঙ্গি আসে আর মিয়াওজিংকে ওখান থেকে নিয়ে চলে আসে। পরদিন চেঙ্গি মিয়াওজিংকে নিয়ে খেতে বসেছিল। তখন ওই 3টা মেয়ে আবারও বিরক্ত করতে এখানে চলে আসে এবং এদের চেয়ারেই বসতে যাচ্ছিল। কিন্তু তখন আরও অনেকগুলো মেয়ে একটার পর একটা এসে এই চেয়ারগুলোতে বসতে থাকে আর বলতে থাকে, আমরা সবাই চেঙ্গির ছোট বোন। চেঙ্গি তখন ওই 3জন মেয়েকে বলে, তোমরাও যদি এখানে বসতে চাও তাহলে আমার ছোট বোন হতে হবে। ওই 3টা মেয়ে তখন অনেক রেগে যায় এবং গুন্ডা পান্ডা টাইপের মেয়েটা বলে, আমি জীবনেও তোমার ছোট বোন হতে চাই না, বলে এখান থেকে সোজা রেগে মেগে চলে যায়। মানে পুরোই ব্যাককেল হয়ে গিয়েছে, কারণ এখানে বসতে চাইলে ওকে ছোট বোন হতে হবে। যাই হোক, তো রাত্রেবেলা যখন বাড়িতে এসেছিল মিয়াওজিং এবং পড়াশোনা করছিল, তখন চেঙ্গি আবার ওর সঙ্গে দেখা করতে আসে। আবার ওর জন্য কেকও নিয়ে এসেছিল, যেহেতু কেক পছন্দ করতো মিয়াওজিং অনেক, এজন্য।
আর এরপরে নেমে চলেও যায়। পরদিন আমরা দেখতে পাই যে চেঙ্গির আজকে একাডেমির যে সিলেকশন সেটা ছিল। তো চেঙ্গির একজন বন্ধু মিয়াওজিংয়ের স্কুলে আসে আর মিয়াওজিংকে ডেকে পাঠায়। মিয়াওজিংয়ের তখন ক্লাস চলছিল। মিয়াওজিং বাইরে আসার পরে ওর বন্ধু জানায় যে চেঙ্গিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আজকে ওর সিলেকশন, ও যদি সময় মতো পৌঁছাতে না পারে তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে। মিয়াওজিং বুঝতে পারে যে হয়তো চেঙ্গির বাবাই চেঙ্গিকে বেঁধে রেখেছে বাড়িতে, এজন্য চেঙ্গিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে চেঙ্গির বাবা কখনো চাই না যে চেঙ্গি পুলিশ একাডেমিতে জয়েন করুক। এজন্য মিয়াওজিং দ্রুত করে বাড়িতে আসে চেঙ্গিকে উদ্ধার করতে। কিন্তু আজকে ওর বাবা নির্দিষ্ট সময়ের আগে বাড়িতে চলে এসেছে অফিস থেকে। তো ওর বাবা ভিতরে প্রবেশ করার আগে চেঙ্গিকে উদ্ধার করতে হবে। কিন্তু এখানে চেঙ্গির বাবাকে বারবার আটকানোর চেষ্টা করে মিয়াওজিং, বিভিন্ন অজুহাতে। কারণ মিয়াওজিং জানে যে চেঙ্গিকে ছোটবেলা থেকে ওর বাবা কত টর্চার করেছে, কিন্তু ওর বাবাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। এদিকে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। এই পুলিশ অফিসার হলো চেঙ্গির সিনিয়র। এই লোকটি চেঙ্গিকে পার্সোনালি চেনে। কিন্তু এখন যেহেতু সিলেকশনের টাইমও আবার হয়ে গিয়েছে, কিন্তু চেঙ্গির বন্ধু অ্যাডমিট কার্ডটা নিয়ে এখনও এখানে দাঁড়িয়ে আছে। চেঙ্গি আসলে তবেই এখান থেকে ও যাবে, এবং ও পুলিশ অফিসারদের আরও 10টা মিনিট ওয়েট করতে বলে। তো এখানে চেঙ্গির যে সিনিয়র ছিল সেই সিনিয়র বলে ঠিক আছে, আমরা না হয় আরও 10টা মিনিট ওয়েট করি। কিন্তু না, 10 মিনিট পরেও চেঙ্গি আসে না। চেঙ্গি অনেক চেষ্টা করেছে দ্রুত করে এখানে পৌঁছানোর, কিন্তু চেঙ্গি ঠিক তখনই পৌঁছায় যখনই অফিসারগুলো এখান থেকে চলে যায়। ওর বন্ধু তখন কাঁদতে কাঁদতে বলে, এত দেরি কেন করলি? আমি এতক্ষণ ধরে ওনাদের আটকানোর চেষ্টা করেও আটকাতে পারিনি। চেঙ্গি স্বপ্নটা যেন চোখের সামনেই ভেঙে গিয়েছিল। শুধুমাত্র ওর বাবার জন্যই এই হাল হয়েছে ওর। ওই এবার বাড়িতে এসে দেখতে পাই ওর বই খাতা অ্যাডমিট কার্ড সব ওর বাবা ছিঁড়ে ছুটে দিয়েছে, এবং ও এসবগুলো দেখে খুবই বিরক্ত হয়ে যায়। এখন তো আর ও ছোট বাচ্চা ছেলে নয়, ও এখন অনেক বড় হয়ে গিয়েছে। ওর বাবা বলে, কি পুলিশ একাডেমিতে জয়েন করে তারপরে নিজের আসল বাবাকে খুঁজতে যাবি নাকি? ওর বাবা কোনোভাবেই ওকে ওর স্বপ্ন ছুঁতে দিতে চায় না। ও তখন ওর বাবার উপর অনেক রেগে যায়। ওর বাবাকে বলে, আমি আর সেই ছোট্ট চিংড়ি নই কিন্তু, এটা তোমার বোঝা উচিত। দুজনের অনেক কথা কাটাকাটি হয়। ওর বাবা ওকে আজকে আবার দড়ি দিয়ে বাঁধতে গেলে ও নিজেই ওর বাবাকে বেঁধে ফেলে, শুইয়ে দেয় নিচে এবং বুঝিয়ে দেয় যে ও এখন আর ছোট নেই। ওর প্রচণ্ড রাগ হচ্ছিল এবং হাতে একটা আয়রন মেশিনও তুলে নিয়েছিল, কারণ এটাও হাতের কাছেই পেয়েছিল। তবে বাবাকে মারতে গিয়েও থেমে যায় এবং উঠে দাঁড়িয়ে হাসি দিয়ে বলে, এই প্রথম তোমার চোখে আমি ভয় দেখলাম। তো এখন থেকে আমার সঙ্গে আর অন্যায় করার চেষ্টা করবে না। তোমার কারণে আমার মা মরেছে, আর সেজন্য তোমাকে বাবা ডাকতেও আমার ঘৃণা হয়। এটা বলে বাবার সঙ্গে ঝগড়া করে ওখান থেকে চলে আসে। যাই হোক, এরপরে একজন টিচার এসে আবার মিয়াওজিংকে জানায় যে এক্ষুনি তোমাকে বাড়িতে যেতে হবে, তোমার মা হাসপাতালে যেতে বলেছে। মিয়াওজিং যখন হাসপাতালে যাচ্ছিল তখনই ও রাস্তায় দেখতে পায় কিছু লোকজন হরতাল করছে, আর তারা গ্রিন লাইফ কোম্পানির বিরুদ্ধে হরতাল করছে। আসলে গ্রিন লাইফ কোম্পানি সবার টাকা মেরে দিয়ে এখান থেকে চলে গিয়েছে, আর পুলিশ এখন গ্রিন লাইফ কোম্পানিতে যারা যারা চাকরি করতো তাদের সবাইকেই খুঁজছে অ্যারেস্ট করার জন্য। তো মিয়াওজিংয়ের মাও তো ওই কোম্পানিতেই চাকরি করতো, কিন্তু এই কোম্পানি এখন সবার টাকা মেরে দিয়ে চলে গিয়েছে। সো বুঝতেই পারছেন মিয়াওজিংয়ের মা এখন কতটা বিপদে পড়ে গিয়েছে। এরপরে মিয়াওজিং হাসপাতালে চলে আসে। ওর মা বলে, চেংয়ের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। সে অনেক মদ খেয়েছিল এবং তারপরে তার ব্রেন হেমারেজ শুরু হয়েছে, আর এখন সে কোমায় পড়ে গিয়েছে। আমি কি করে এই লোকের খরচ চালাবো? এখন এমনিতেই আমার কাছে টাকা পয়সা নেই, তার ভিতরে এই লোক অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার খরচ আমি চালাতে পারবো না। মিয়াওজিং ওর মাকে বাড়িতে যেতে বলে আর ও হাসপাতালে থেকে যায়। ওর মা বাড়িতে এসে চেংয়ের বাবার যে ব্যাংক বুক সেগুলোই খুঁজতে থাকে। এদিকে চেঙ্গিকে বারবার কল দিচ্ছিল মিয়াওজিং, কিন্তু চেঙ্গির কোনো খোঁজই পাচ্ছে না ও। এদিকে ওর মা এসে সেই ব্যাংক বুকটা খুঁজেও পায়, এবং চেঙ্গির বাবার ব্যাংক বুকটা ও লুকিয়ে রেখে দেয় মিয়াওজিং যে খাটে ঘুমাতো সেই খাটের নিচে, আর নিজেও খুব লুকিয়ে লুকিয়ে চলছে এখন, কারণ পুলিশ তো তাকেও খুঁজছে। তো 2 দিন পরে আমরা চেঙ্গিকে দেখতে পাই, সে হাসপাতালে আসে। হাসপাতালে আসার পরে মিয়াওজিংয়ের মা চেঙ্গিকে বলে, দেখো বাবা কিন্তু তোমার, তাছাড়া আমরা তোমাদের পরিবারও হই না। এতদিন তোমাদের সাথে থেকেছি, কিন্তু তোমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর আমার মেয়ে সম্পূর্ণ আলাদা, তাই তোমার বাবার খরচ তোমাকেই চালাতে হবে। আজকে এই কথা শুনে তখন চেঙ্গি বলে, আমি তো মাত্র একজন স্টুডেন্ট, তো আমি আমার বাবার খরচ কিভাবে চালাবো? এতদিন যখন আমার বাবার খেয়েছেন পড়েছেন তখন এই কথা মনে হয়নি। আজকে আপনার খুব মনে হচ্ছে যে আমরা পরিবার নই, কারণ আজকে আমার বাবাকে চিকিৎসা করার সময় এসেছে বলে। মিয়াওজিংয়ের মা বলে, দেখো আমার কাছে টাকা পয়সা নেই, আর এত বড় চিকিৎসা আমি টানতেও পারবো না। চেঙ্গি তখন বলে, ঠিক আছে, আমার বাবার চিকিৎসা সেই ব্যবস্থা আমিই করব, কি আর করা যাবে। তবে বাবার সঙ্গে ঝগড়া হওয়ার পরে বাবা যে মদ খেয়ে এই অবস্থা করেছে এর জন্য চেঙ্গির ভিতরে
একটু তো খারাপ লাগছিল, কিন্তু চেঙ্গিকে দেখে একদম পাষাণ মনে হচ্ছিল। আসলে জীবনে এত ধাক্কা খেয়েছে যে ধাক্কা খেতে 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 একদম দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ওর। ওকে দেখে এখন বোঝার হাল নেই যে ওর হৃদয়ের ভিতরে কি চলছে। বাবার জন্য আসলে এই কষ্ট এগুলো চলছে, নাকি ও বাবাকে নিয়ে কোনো কিছু ভাবছেই না। তো কিছুক্ষণ পরে দেখা যায় যে ওর বাবার একটু হুঁশ ফিরেছিল, কিন্তু আবারও কোমায় পড়ে গিয়েছে। ডক্টর জানায় কবে বাঁচবে, কি জ্ঞান ফিরবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চেঙ্গিকে একটা কাগজে সাইন করে দিতে হবে এই চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে গেলে। তো চেঙ্গি ওই পেপারে সাইন করে দেয়। চিকিৎসা চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন। চেঙ্গি তখন চিন্তা করে ওর বাবার যে ব্যাংকে টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে চিকিৎসার খরচ চালাবে, কিন্তু তার আগেই ওর বাবা মারা যায়। তো চেঙ্গি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাবার দিকে একবার তাকিয়েছিল। এভাবে বাবার হুট করে মৃত্যু হয়ে যাবে ও ভাবেনি। চোখ দিয়ে কেবল পানি গড়িয়ে যায়। কিন্তু সাথে সাথে একটা ডিএনএ টেস্ট রিপোর্টও বেরিয়ে এসেছে। চেঙ্গির বাবার সঙ্গে চেঙ্গির রক্তের 99.999% মিল আছে। তার মানে এটাই ওর আসল বাবা, অথচ ওর বাবা সবসময় ভেবে এসেছে যে চেঙ্গি হয়তো তার অবৈধ সন্তান। যাই হোক, চেঙ্গির বাবার যেদিন মৃত্যু হয়ে গিয়েছিল মিয়াওজিং এর মা আসে ফুল দিতে। মিয়াওজিং এর মা এখন পুরোপুরিভাবে মুক্ত হয়ে গিয়েছে, সো তার জন্য এটা বেশ ভালোই হলো। তো মিয়াওজিং এর মা এখান থেকে চলে যায়। এমনকি মিয়াওজিংকেও চলে যেতে বলে, কিন্তু মিয়াওজিং ঠাই চেঙ্গির পিছনে দাঁড়িয়েছিল। ঠিক এরপরে মিয়াওজিং এর মা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ ওদের সবাইকে গ্রেপ্তার করার হুকুম দেওয়া হয়েছে। মিয়াওজিং এর মা মিয়াওজিংকেও বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু মিয়াওজিং এখান থেকে যেতে চায় না, কারণ ওর স্কুল কলেজ সমস্ত কিছুই এখানে। ও এখন কিভাবে চলে যাবে? এদিকে চেঙ্গিও মাঝে মাঝে বাড়িতে আসতো, কিন্তু একদিন আমরা দেখতে পাই মিয়াওজিং এর মা খুব দ্রুত করে তড়িঘড়ি করে গোছগাছ করে নিয়ে একদম স্টেশনে গিয়ে বসে আছে। তারপরে মিয়াওজিংকে কল করে জানাই স্টেশনে আসতে। আর এদিকে আমরা দেখতে পাই ব্যাংকে এসেছিল চেঙ্গি, কিন্তু চেঙ্গি ব্যাংকে এসে জানতে পারে ওর বাবার টাকা সমস্ত টাকাই তুলে নিয়ে গিয়েছে মিয়াওজিং এর মা। আর এটা জানার পরে চেঙ্গি তো মাথা গরম হয়ে যায়, ওর বাবার টাকা কেন মিয়াওজিং এর মা নিয়ে নেবে। তারপরে ও দেখতে পায় যে মিয়াওজিং এর স্কুল ছুটি হয়েছে এবং ওকে রিসিভ করার জন্য একটা আঙ্কেল এসেছে। এই আঙ্কেল মিয়াওজিংকে টানাটানি করতে লাগে আর বলতে থাকে এক্ষুনি বাস স্টেশনে চলো, তোমার মা ওখানে ওয়েট করছে, আমাদেরকে এক্ষুনি এই শহর ছেড়ে পালাতে হবে। কিন্তু মিয়াওজিং এই লোকের সঙ্গে যেতে চায় না। এই লোক ওর মায়ের সেই বয়ফ্রেন্ড হয়, কিন্তু মিয়াওজিং কোনোভাবেই এই লোকের সঙ্গে যাবে না। কেনই বা যাবে? চেঙ্গি দূর থেকে দেখতে পায় যে মিয়াওজিংকে এই লোকটি টানাটানি করছে। এর জন্য চেঙ্গি মাঝখানে এসে বাধা দিলে ওই লোকটি বলে ওর মাই তো আমাকে ওকে নিয়ে যেতে বলেছে, না গেলে না যাক বলে চলে যায়। এরপরে চেঙ্গি জানতে পারে মিয়াওজিং এর মা এই শহর ছেড়ে পালাচ্ছে। ও মিয়াওজিংকে বলে তুমিও জানতে এটা, তাই না? মিয়াওজিং বলে আমি জানতাম, কিন্তু আমি মায়ের সঙ্গে যেতে চাইনি। তাছাড়া মা যে এত দ্রুত পালাবে সেটাও আমি জানি না, মা কোন বাসে যাবে সেটাও জানি না। ওরা দুজনেই মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও মিয়াওজিং এর মাকে খুঁজে পায় না। চেঙ্গির প্রচণ্ড রাগ হয়ে যায়, কারণ মিয়াওজিং এর মা ওদের শেষ সম্বল সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে। এখন চেঙ্গি কিভাবে কি করবে? ওর তো মাথা কাজই করছে না। ও নিজেও তো কোনো কিছু করে না, এখনো স্টুডেন্ট। ও একটা জায়গায় এসেছিল, এই জায়গাটা ছিল পরিত্যক্ত। এখানে কিছু লোহা লক্কর খুঁজতে এসে ও একটা লোককে দেখতে পায়, যে লোকটিকে কারা যেন তাড়া করেছিল। ওই লোকটি অনেক অসুস্থ হয়ে কাটাকুটি অবস্থায় এখানে পড়েছিল। তবে যারা ওই লোকটিকে খুঁজছিল তারা এখানে এসে জিজ্ঞেস করে চেঙ্গিকে যে এখানে এই ধরনের একটা লোককে দেখেছে কিনা। চেঙ্গি তখন লোকটিকে বাঁচিয়ে দেয়। লোকটির হাতে একটা ঘড়ি ছিল, আর এই ঘড়িটাকে একটু মনে রাখবেন। যাই হোক, এরপরে আমরা আবার মিয়াওজিংকে দেখতে পাই। মা তো ছেড়ে চলে গিয়েছে। মিয়াওজিং এর দিন এখন কিভাবে কাটবে? মিয়াওজিং কি তাহলে চেঙ্গিদের বাড়িতে থাকবে, নাকি ও হোস্টেলে শিফট করবে? ও চিন্তা করে ও হোস্টেলেই থাকবে, তাই ও হোস্টেলে চলে আসে। কিন্তু চেঙ্গির মিয়াওজিং এর উপর রাগ এখনো যাচ্ছে না। ওর মা এভাবে চলে যাবে, যদি চেঙ্গিকে একবার মিয়াওজিং বলতো তাহলে টাকা নিয়ে এভাবে ভেগে যেতে দিত না। এদিকে মিয়াওজিংকেও লোকজন অনেক বেশি ধরছে, কারণ ওর মা পালিয়ে গিয়েছে। আর মিয়াওজিংও চেঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না, কজ ওর নিজেরও খুব অভিমান হচ্ছে। কিন্তু চেঙ্গি ওকে বলে দেখো তোমার এই দুনিয়ায় এখন কেউ নেই আমি ছাড়া, তাই এভাবে অভিমান করে থাকার কোনো দরকার নেই। কিন্তু তাও মিয়াওজিং এর ভীষণ অভিমান হচ্ছে। ও কার উপর ভরসা করে বাঁচবে এখন? চেঙ্গি তো নিজেও এখনো স্টুডেন্ট, ও ইনকাম করে না, তাহলে ওকে তো নিজের খরচ নিজেকেই চালাতে হবে। একদিন ও লুকিয়ে চেঙ্গির বাড়িতে এসেছিল ও জামা কাপড় নিতে। চেঙ্গি তখন বড় এক পাইপ তুলেছিল ওকে মারার জন্য, ভেবেছিল যে চোর ঢুকেছে। কিন্তু এরপরে দেখে যে মিয়াওজিং এসেছে। মিয়াওজিং অনেক বড় একটা ব্যাগ নিয়ে এসেছিল। চেঙ্গি যখন ব্যাগ নিয়ে টানাটানি করে তখন দেখা যায় ব্যাগের ভিতর থেকে অনেক পুরাতন বোতল ক্যান এগুলোই বেরিয়ে আসছে। তখন চেঙ্গি জিজ্ঞেস করে এগুলো কেন তোমার ব্যাগে? তখন মিয়াওজিং কোনো কিছু না বলেই ওর জামা কাপড়গুলো নিয়ে চলে যায়।
চেঙ্গি বুঝতে পারে যে মিয়াজিং নিজের জীবন চালানোর জন্য এসব ক্যান বিক্রি করছে এবং রাস্তাঘাটে ওই এগুলোই কুড়ায় এখন থেকে। তো চেঙ্গির এটা দেখে খুবই মন খারাপ হয়। পরদিন ও আবার মিয়াজিংকে খুঁজতে বেরিয়ে যায়। মিয়াজিং সেদিনও একটা মার্কেটের ভিতরে বিয়ারের ফেলানো বোতল এগুলোই সংগ্রহ করছিল। এগুলোই বিক্রি করে যা টাকা হয় 2 বেলা খায় কিংবা খায় না, এভাবেই ওর জীবন চলছে। চেঙ্গি তখন ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, নিজেকে খুব অসহায় সাজানোর চেষ্টা করছো তাই না? তুমি চাইলে তো তুমি আমার বাড়িতে ফিরতে পারো। ওই বাড়িতে কেউ থাকে না। তুমি এসে তো থাকতে পারো। আমি তো তোমাকে বাড়ি থেকে কখনোই বেরিয়ে যেতে বলিনি। ও তখন বলে, আমার মা তোমার বাবার টাকা নিয়ে পালিয়েছে। আর আমি কিনা তোমার উপরে বোঝা হয়ে থাকবো, সেটা কখনোই হতে পারে না। আমি আমার মায়ের টাকাও সম্ভব হলে তোমাকে ফিরিয়ে দিব। চেঙ্গি বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ও বলে, আমি পাগল হইনি, আমি সমস্তই ঠিক আছি। তাই তুমি আমার পিছনে লাগতে এসো না। এদিকে চেঙ্গি একটা মেকানিক্যাল কোম্পানিতে কাজ নিয়েছিল। ও গাড়ি টাড়ি এগুলো ঠিক করতো আর কি। কিন্তু মিয়াওজিংকে নিয়ে ও বেশ চিন্তায় আছে। ও সিদ্ধান্ত নিয়েছে মিয়াওজিংকে বাড়িতে নিয়ে আসবে। তাই বাড়ি যেভাবে এলোমেলো অবস্থায় পড়েছিল তার সমস্তই ও গুছিয়ে ফেলে। আর তারপরে সোজা মিয়াওজিং যে ক্যাফেতে এখন কাজ নিয়েছে সেখানে চলে যায়। মিয়াওজিং মূলত একটা ইন্টারনেট ক্যাফেতে কোনোভাবে একটা কাজ জুটিয়েছিল। তো চেঙ্গি গিয়ে সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। মিয়াওজিং তাও ওর সাথে আসতে রাজি হয় না, কারণ মিয়াওজিংয়ের নিজেরও সত্যি একটু অভিমান হচ্ছে। এরপরে চেঙ্গি ও মিয়াওজিংয়ের সঙ্গে ওই বোতলগুলো খুঁজতে বেরিয়ে পড়ে। একদিন মিয়াওজিং অনেক কান্নাকাটি করতে করতে বলে, তুমি কেন আমার পিছু নিয়েছো? তুমি দেখছো না আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন আমি কিভাবে বাঁচবো বলো তো? তখন চেঙ্গি ওকে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি। তুমি চলো, আমার সাথে বাড়িতে ফিরে যাবে। এভাবে আর জীবনযাপন করতে হবে না, আমি আছি তো। বলে ওকে বাড়িতে নিয়ে আসে আর বলে যে, আমি অন্তত খাবার দাবারগুলো জোগাড় করব আর তুমি রান্নাবান্না করবে। ঠিক সেই সময় ওদের বাড়ির লাইটটা অফ হয়ে যায়। তো চেঙ্গি এটা ঠিক করার জন্য একটা ড্রয়ার খোলে আর ওর ভিতরেই ও একটা তার দেখতে পায়। আর এই তার দিয়েই ওর বাবা ওকে সবসময় বেঁধে রাখতো। সো এই তারে ওর একটু ফোবিয়া আছে। তাছাড়া কারেন্ট রিলেটেড যে কোনো জিনিসপাতিতেই ওর ফোবিয়া আছে। ও ইলেকট্রিসিটি গেলে সেগুলো সহজে ঠিক করতে পারে না, কারণ ওর মায়ের মৃত্যুর সঙ্গেও এসবের সম্পর্ক আছে। যাই হোক, এরপরে ওরা যখন খেতে বসেছিল তখন একটা মোমবাতি জ্বালিয়ে তবেই খেতে বসে। চেঙ্গির তো দুনিয়ায় কেউ নেই, ওর বাবাও মারা গিয়েছে। মিয়াওজিং এর মা তো তাও দূরে চলে গিয়েছে, কিন্তু তাও ওর মা তো আছে। তো এরা সিদ্ধান্ত নেয় এরা দুজন একসাথেই থাকবে, কারণ এখন এরা দুজনই পরিবার। এরপরে আমরা চেঙ্গিকে দেখতে পাই ও নিজের চুল কেটে একদম ছোট করে ফেলেছিল। আর এখন থেকে ও মিয়াওজিংকে একটা গ্যারেজে নিয়ে যায়, যেটা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই জায়গায় একসময় একটা বড় কারখানা ছিল। তো এই জায়গায় অনেক লোহার জিনিসপাতি আছে যেগুলো কেজি দরে বিক্রি করলেও অনেক টাকা পাওয়া যায়। আর এগুলো সংগ্রহ করতেই চেঙ্গি এসেছিল। আজকে নিয়ে এসেছিল মিয়াওজিংকেও সাথে করে। তো যেগুলো সম্ভাব্য বিক্রি করা যায় সেগুলোই ওরা সংগ্রহ করে রাত্রেবেলা সেগুলো নিয়ে বাড়িতে ফেরে। তারপরে বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু খাবার কিনে তারপরে বাড়িতে এসে ছাদের উপরে বসে খেতে থাকে। এভাবেই ওদের দিন কাটতে থাকে। তো এর পরের দিন আমরা দেখতে পাই মিয়াওজিং এতদিন যে হোস্টেলে ছিল সেই হোস্টেলের সিটটা কেটে তারপরে বাড়িতে আসছে। তো চেঙ্গি ওকে রিসিভ করতে গিয়েছিল, কিন্তু আসার আগে ও নিজের ম্যামের সঙ্গে একবার দেখা করতে যায়। মিয়াজিং এর ম্যাম তখন ওকে জানায় এতদিন যে টিউশন ফিস বাকি আছে সেই টিউশন ফিসগুলো ওকে দিতে হবে, কারণ ওর মা এখান থেকে 6 মাস আগে টিউশন ফিস দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো টাকাই বাকি পড়ে আছে। মিয়াজিং ওর মাকে এই কথা জানাবে কিনা ভাবছে, কিন্তু মাকে কল দিয়ে মাকে কি পাবে নাকি এই কথা ও চেঙ্গিকে জানাবে। তবে এতগুলো টাকা চেঙ্গি কোথা থেকে জোগাড় করবে, এজন্য ওর মাকে কল দেওয়ার চেষ্টা করে। চেঙ্গি বলে, কি হয়েছে আমাকে খুলে বলো তো। এরপরে ও চেঙ্গিকে বলে যে ওর স্কুলে টিউশন ফিস বাকি পড়ে আছে, কিন্তু এতগুলো টাকা ওর মাকে ফোন না দিলেও কিভাবে ম্যানেজ করবে, ওরা এতগুলো টাকা কোথায় পাবে। চেঙ্গি তখন বলে, তোমার মা সেই যে গিয়েছে আর কখনো খোঁজ নিয়েছে তোমার? তুমি চিন্তা করো না, এই টাকার ব্যবস্থা আমি করে ফেলবো। এরপরে দুজনের সুন্দর একটা জীবন এখানে শুরু হয়। চেঙ্গি তখন কাউকে একটা ফোন দিয়ে বলে, আমি আগামীকালকেই আসবো আপনাদের বিলিয়ার্ড ক্লাবে। সেখানে একটা অনেক বড়সড় খেলা আছে। ওই খেলায় চেঙ্গি যদি জিততে পারে তাহলে ও অনেক বড় একটা প্রাইজ মানি পাবে। তো সেখানেই ও খেলতে আসে। এটা ছিল এলিট মানুষদের একটা খেলা। চেঙ্গি খুব দারুণই পুল খেলতে পারতো। এখানে এসে ও যখন খেলেছিল, ও যার বিপক্ষে খেলেছিল তাকে হারিয়ে দিয়েছিল। তবে ওর খেলা দেখে একটা লোক মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়েছিল। লোকটির নজরে পড়ে গিয়েছিল ও। খেলা শেষে ওকে যখন প্রাইজ মানিটা
ওর হাতে তুলে দেওয়া হচ্ছিল, তখন লোকটি কেন জানি ওকে প্রাইজ মানিটা দিতেই চাচ্ছিল না, কিন্তু এই প্রাইজ মানি ওর তো প্রাপ্য। এদিকে আমরা মিয়াওজিংকে দেখতে পাই ও রান্নাবান্না করার জন্য জিনিসপাতিগুলো গোছাচ্ছিল। তখনই ও একটা ক্যাবিনেট এসে খুলেই দেখতে পাই ওর ভিতরে কিছু লাল তার, যে তারগুলো দেখা মাত্রই সেদিন কেমন একটা হয়েছিল আসলে চেঙের। তো মিয়াওজিং বুঝতে পারে যে সেদিন এই তারগুলো দেখেই একটা ফোবিয়া অ্যাটাক করেছিল চেঙিকে। সেজন্য মিয়াওজিং ভাবে যে এখন থেকে কারেন্ট রিলেটেড যে কোনো জিনিসপাতি ওই সামলাবে, কারণ চিংয়ের মায়ের মৃত্যু, তাছাড়া চিংকে সবসময় এই লাল তার দিয়েই ওর বাবা বেঁধে রাখতো। সেজন্য ওই লাল তারটা ও একটা ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। চেঙ্গি যখন টাকাগুলো নিয়ে রাত্রেবেলা ফিরছিল তখন কিছু লোকজন ওকে ফলো করছিল, তাও বুঝতে পারছিল। ও পালানোর চেষ্টা করলেও ওই লোকগুলো ওকে ধরে ফেলে। লোকগুলো সংখ্যায় বেশি হওয়ার কারণে ওকে অনেক মারধর করে, কিন্তু শেষ পর্যন্ত ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে পালাতে পারেনি, কারণ এখানে তখন অন্য একটা লোক চলে এসেছিল। আর লোকগুলো এখান থেকে চলে যায়। এই লোকের নাম মিস্টার জুয়াং। মিস্টার জুয়াংই সেদিন মূলত বাঁচিয়েছিল চেঙ্গিকে। চেঙ্গি রাত্রেবেলা বাড়িতে ফিরে এসে টাকাগুলো ওর বোনের হাতে তুলে দেয়। মিয়াও অবাক হয়ে বলে, এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো, আর তোমার মুখে এরকম কাটাকুটির দাগ কেন? তখন ও একটু হেসে বলে, তুমি চিন্তা করো না, এই টাকাগুলো একদম ক্লিন মানি, এগুলো আমি নিজে অর্জন করে নিয়ে এসেছি। এরপরে টাকাগুলো রেখে মিয়াওজিং তার ভাইয়ের সেবা যত্ন করতে শুরু করে। এরপরে মিয়াওজিং এবং চেঙ্গি দুজনে খেতে শুরু করে। তো খেতে খেতে ওরা অনেক গল্পও করে। আর চেঙ্গি তো খুবই ভালো লাগে, কারণ মিয়াওজিং ওর অনেক কেয়ার করে। বাড়ির কাপড় চোপড় অধিকাংশ সময় চেঙ্গি তুলতো। তো সেদিনও চেঙ্গি জামা কাপড় তোলার সময় দেখে মিয়াওজিং এর স্কুল ড্রেসটা একটু ছিঁড়ে গিয়েছে, তাই ওর সুই সুতা নিয়ে বসে সেটাকে সেলাই করতে লেগে যায়। কিন্তু হুট করে মিয়াওজিং একটু অসুস্থ হয়ে পড়ে এবং ওর পেটে অনেক ব্যথা করতে থাকে। তো সাথে সাথে চেঙ্গি ওকে ডক্টরের কাছে নিয়ে আসে। তো ডক্টর জানায় তেমন কিছুই হয়নি, বাড়িতে গিয়ে রেস্ট নিতে। আর তাছাড়া ওকে একটা সেলাইনও দেওয়া হয়েছিল। তো যখন হাসপাতালে বসেছিল ওরা, চেঙ্গি তো বারবার সামনে দিয়ে ঘুরঘুর করছিল। তখন মিয়াওজিং বলে, উফ তুমি এত ঘুরো না তো, তোমাকে দেখেই আমার মাথা ঘুরছে। চেঙ্গি তখন বলে, তুমি এই শরীরে পড়াশোনা করো না, আমি নিজে তোমাকে পড়ে শোনাচ্ছি। বলে ওকে পড়ে শোনাতে থাকে এবং এমন করে বসেছিল যাতে মিয়াওজিংয়ের যদি ঘুম পায় তাহলে মিয়াওজিং যেন চেংয়ের কাঁধে হেলান দিয়ে ঘুমাতে পারে। আসলে মিয়াওজিংয়ের প্রতি চেংয়ের ভালোবাসাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু তাও যেন মিয়াওজিং সুস্থ হচ্ছিল না, ওর পেটের ব্যথাটা থেকেই যাচ্ছিল। যাই হোক, পরদিন ওকে স্কুল অবধি পৌঁছেও দিয়ে যায় চেঙ্গি। এরপরে চেঙ্গি নিজের কাজে চলে আসে। চেঙ্গি আসলে 7 ডিস্ট্রিক্ট নামের একটি জায়গায় চাকরি পেয়েছে। মিস্টার জুয়াং নামের যে লোকটি ওকে বাঁচিয়েছিল সেই লোকটি মূলত ওকে এখানে চাকরি দিয়েছে। আর এই হলো সেই মিস্টার জুয়াং। ও প্রতিদিন চাকরি করে রাত্রেবেলা বাড়িতে ফেরে এবং ও খুব সতর্পণে এসে নিজের রুমে প্রবেশ করে। এসে দেখে যে হুট করে মিয়াওজিং অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং তার পেটের ভিতরে অনেক ব্যথা করছে। ও ভেবেছিল এটা হয়তো পিরিয়ডের পেইন, আর সেজন্য ও একটা প্যাড বের করে, কিন্তু তাও মিয়াওজিং বলে যে না, এটা অন্য কিছুর ব্যথা। সেজন্য ওকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। ডক্টর জানায় ওর কর্পাস লুটিয়ামে কোনো একটা প্রবলেম হয়েছে, আর সেজন্য সার্জারি করা লাগবে। তো এই মুহূর্তে কি আর করা যাবে, এ তো আর ওর গার্ডিয়ান না। তখন এখানে পুলিশ অফিসার জাও কাং চলে আসে। এটা হলো সেই পুলিশ অফিসার যে চেংয়ের সিনিয়র, সাথে তার গার্লফ্রেন্ড ওয়েনকেও নিয়ে এসেছিল। ওরা এসে বলে, আমি ওদের পরিবার। কারণ চেংয়ের সঙ্গে যেহেতু মিয়াওজিং এর রক্তের কোনো সম্পর্ক নেই, তাই ও সাইন করতে পারছিল না, আর ও সাইন না করলে সার্জারিও শুরু হবে না। যাই হোক, চেংই এখন অনেক বেশি চিন্তা করছিল। কাং তখন বলে, আরে কিচ্ছু হবে না, মিয়াওজিং একদম সুস্থ হয়ে যাবে, তুমি একটু নিজের দিকেও তাকাও, এত বেশি চিন্তা করার কি আছে, আর তাছাড়া তোমার কাজকর্ম কেমন চলছে ওদিকে, তুমি চাইলে কিন্তু আবারও পুলিশে যোগ দেওয়ার কথা ভাবতে পারো। কিন্তু ও এই মুহূর্তে কিছুই ভাবছে না। যাই হোক, এদিকে মিয়াওজিংকে দেখার জন্য ওয়েনও এসেছে, মানে ওই পুলিশ অফিসারের গার্লফ্রেন্ড। তো ওয়েন বলে, তুমি বাইরে যাও, আমি মিয়াওজিংয়ের দেখাশোনা করছি, তাছাড়া ওর শরীরটাও মুছিয়ে দিতে হবে, ও যখন জ্ঞান ফিরবে আমি তোমাকে নিজে ডেকে পাঠাবো। তো জ্ঞান ফেরার পরে তখন আবার ডেকে পাঠানো হয় চেঙ্গিকে। চেঙ্গি ভিতরে আসার পরে মিয়াওজিং বলে, তুমি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করেছো তাই না? এখন আমি একদম সুস্থ আছি, বাড়ি যাওয়ার পরে আমি হটপট খাবো তোমার সাথে, ঠিক আছে? এরপরে কয়েকদিন পরে বাড়িতে চলে আসে ওরা। আর ওকে অনেক টেক কেয়ার করছিল চেঙ্গি, সবসময় দেখে দেখে রাখছিল। এভাবে সময়টা বেশ ভালোই কাটছিল। তো একদিন স্কুল থেকে যখন মিয়াওজিং ফিরছিল তখনই ঘটে যায় আরেক ঘটনা। ও চোখের সামনে দেখতে পায় ওর মা দাঁড়িয়ে আছে।
ওর মায়ের গেটআপ দেখে মনে হচ্ছিল সে নতুন কোনো পাখি পটিয়েছে। যাই হোক, ওর মা যেহেতু ছেলে লোক পটানো স্বভাব ছিল, তাই সে নতুন করে অন্য একজনকে পটিয়েছেও। তবে তার মা এখন ফিরে এসেছে মূলত মিয়াও চিংকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তবে মিয়াও চিং তো এখানে ভালো আছে, সে এখান থেকে আর যেতে চায় না। সে তার মাকে বলে, যখন একা একা আমাকে ফেলে চলে গিয়েছিলে তখন তোমার আমার কথা মনে হয়নি? এই মুহূর্তে আমি এখানে ভালো আছি, তাই আমি তোমাকে কিছু কথা দিতে পারছি না। ওর মা তবুও ওকে বলে, তুমি কিন্তু মনে রেখো তো কোনো ইনকাম নেই, তাই তোমার আমার সাথে চলে যাওয়াই বেটার হবে বলে ওকে একটা গিফটও দেয়। আর চেঙ্গি উপরে দাঁড়িয়েছিল, চেঙ্গি কথাগুলো শুনতে পেয়েছিল, কিন্তু মিয়াও চিং জানতো না যে চেঙ্গি কথাগুলো শুনতে পেয়েছে। এরপরে চেঙ্গি বাহিরে যায় আর গিয়ে কিছু ফল কিনে আনে। আর অন্যদিকে আমরা মিয়াও চিংকে দেখতে পাই রুমের ভিতরে চুপচাপ বসেছিল। মায়ের সঙ্গে যাবে নাকি চেনির এখানেই থাকবে এটা নিয়ে চিন্তা করছিল। চেঙ্গি কিছু ফল কিনে আনার পরে ওরা সেই হটপট যে খেতে চেয়েছিল মিয়াও চিং, সেটার আয়োজন করে। তো মিয়াও চিং খেতে খেতে বলে, আমার মায়ের সঙ্গে দেখা হয়েছে আজ, তো মা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। চেঙ্গি তখন বলে, সেটা তো খুব ভালো কথা, তো তোমার মা এখন ভালো আছেন তো? ও বলে হ্যাঁ। এদিকে ওর মাকে দেখতে পাই অন্য একটা লোকের সঙ্গে কথা বলতে। আসলে মিয়াও চিংয়ের মা যেখানেই যাক না কেন পুরুষ মানুষ পটিয়ে ফেলে। যাই হোক, সেখানে ওই লোকের সঙ্গে কিছু একটা কাজ করতে এসেছিল চেঙ্গি নিজেও। তো চেঙ্গি তখন মিয়াও চিংয়ের মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। মিয়াও চিংয়ের মা তখন বলে, তুমি মিয়াও চিংকে এতদিন যে দেখে রেখেছো তার জন্য ধন্যবাদ। চেঙ্গি তখন বলে, আমার মনে হয় আপনি তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তো আপনি যদি তাকে ফিরিয়ে নিয়ে যান তাহলে আপনাকে একটা কথা বলবো, কখনোই আর এভাবে মিয়াও চিংকে পিছনে একা ফেলে রেখে চলে যাবেন না। ওর একটু টেক কেয়ার করবেন, না হলে ও অনেক অভিমানিত, ওর কষ্ট লাগে। ওর মা হাঁ হয়ে যায় এই কথাগুলো শুনে। রাত্রেবেলা মিয়াও চিংকে দেখতে পায়, ও চেঙ্গি দরজায় এসে নক করে বলে দরজা খোলার দরকার নেই, আসলে মা আমাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছে। আমি জানি এখানে আমার অনেক পড়াশোনার খরচ, তাছাড়া আমি তোমার কাঁধের উপরে একটা বার্ডেনও বটে, কিন্তু খুব দ্রুতই আমি একটা স্কলারশিপও পেতে পারি। তবে মা বলেছে যে আমি যদি এখান থেকে যাই তাহলে তোমার উপর থেকে চাপ কমবে, আর আমি চাই তোমার উপর থেকে চাপ কমুক। যদি তোমার উপরে চাপ কমে যায় তাহলে তোমাকেও আর 7 ডিস্ট্রিক্টে কাজ করতে হবে না, কারণ জায়গাটা অনেক রিস্কি। আমি তোমাকে আগেই বলেছি ওই জায়গায় কাজ না করতে, কিন্তু আমি যখন তোমার আশেপাশে থাকি তখন আমার শান্তি শান্তি অনুভব হয়। আমি জানি না কি করব, তবে কথাগুলো তোমাকে বলার দরকার ছিল তাই বললাম। আগামীকাল সকালে আমি প্যানকেক খেতে চাই। পরের দিন সকালবেলা দেখতে পাই যে ওর জন্য এগ প্যানকেক বানিয়ে রেখে গিয়েছিল চেঙ্গি। এরপরে চেঙ্গিকে দেখি ও বাস স্ট্যান্ডে গিয়েছিল। মূলত ও জানে যে আজকে মায়ের সঙ্গে হয়তো চলে যাবে মিয়াও চিং, আর সেজন্যই বাস স্ট্যান্ডে এসে বসে আছে। মিয়াও চিং ওর মায়ের সঙ্গে এসেছে। তো ওর মা বলে, দাঁড়াও আমি আমার বন্ধুকে একটা কল করি, মূলত যে আমাদের নিয়ে যাবে। ও ওর বন্ধুকে কল দেয়, কিন্তু তখন মিয়াও চিংয়ের মাকে তার বন্ধু জানায় তার ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে বিধায় আজকে তাদেরকে রিসিভ করতে পারবে না। মিয়াও চিংয়ের মা তখন একটু লজ্জায় পড়ে যায়, মেয়েকে এত বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছে আর এখন কি না ওদের রিসিভই করতে পারবে না ওর বয়ফ্রেন্ড। যাই হোক, এরপরে মিয়াও চিংয়ের মা এসে মিয়াও চিংকে বলে, শোনো, আমার যে বন্ধু আমাদেরকে নিতে আসতে চেয়েছিল তার একটা অনেক বড় কাজ পড়ে গিয়েছে, আগে আমি চলে যাই, তারপরে 1 মাস পরে তোমাকে নিয়ে যাব, তুমি বেশি চিন্তা করো না। মিয়াও চিং এই কথা শুনে একটু ওর মনের ভিতরে কেমন হয়। ওর মাকে বলে, এমনিতেও আমি তোমার সঙ্গে যেতে আসিনি, আমি তোমাকে এগিয়ে দিতেই বাস স্ট্যান্ডে এসেছিলাম, তুমি বহুবারই আমাকে একা রেখে চলে গিয়েছো, তাই এটা আর নতুন কিছু নয়, বরং আমি চাইবো তুমি যেখানেই থাকো ভালো থাকো, এবং তুমি প্রতিবার যেরকম আমাকে ছেড়ে গিয়েছিলে এবারও তুমি সেটাই করতে, তাই আমিও তোমার সাথে যেতে চাই না বলে ওখান থেকে ওর মাকে বিদায় জানিয়ে চলে আসে। আসলে ওর মা সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত বহুবারই ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বলে একা রেখেই চলে গিয়েছে। ওর মাও এখানে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু কি আর করা যাবে, তাকে তো ফেরত যেতে হবে। তো ওর মা চলে যাওয়ার পরে মিয়াও চিং বাহিরে এসে দাঁড়ায়, তখন দেখতে পায় যে এখানে চেঙ্গি দাঁড়িয়ে আছে। ও চেঙ্গির দিকে তাকিয়ে থাকে, আর চেঙ্গিও ওকে দেখতে পেয়েছিল, তাই চেঙ্গিও ওর দিকেই তাকিয়ে থাকে। ও দৌড়ে তখন চেঙ্গির কাছাকাছি আসে। চেঙ্গি অবাক হয়ে যায়, মিয়াও চিংয়ে তোর মায়ের সঙ্গে চলে যাওয়ার কথা ছিল, তাহলে মিয়াও চিং এখন এখানে কি করছে? ও মিয়াও চিংকে জিজ্ঞেস করলে মিয়াও চিং ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি আরও কিছুকাল তোমার সাথেই থেকে যেতে চাই, এখন ওর যাওয়ার আর কোনো জায়গা নেই, তুমি কি নিবে তোমার সাথে আমাকে? তখন চেঙ্গি ওকে বাইকের পিছনে তুলে নেয় আর ওকে বাড়িতে নিয়ে আসে। এরপরে এখানে যে স্কুল জীবন চলছিল মিয়াও চিংয়ে, সেই স্কুল জীবনটাও ফাইনালি সমাপ্তির দিকে যায়। অন্যদিকে চেঙ্গি তার নিজের কাজ চালিয়ে যাচ্ছিল, আর এভাবেই দুজনের জীবন বেশ সুন্দরভাবেই কেটে যেতে থাকে। কিন্তু চেঙ্গির সঙ্গে আমরা লিন্ডা নামের একটি মেয়েকে দেখতে পাই, যেও ওই 7 ডিস্ট্রিক্টেই চাকরি করে। মেয়েটি আবার ওকে পছন্দ করতে শুরু করে দিয়েছে।
চেঙ্গি অফিস শেষে সবসময় ওকে রিসিভ করতে ওর স্কুলে আসতো। তবে মিয়াও চিং এর ভিতরেও চেঙ্গির জন্য ইদানিং একটা ভালোবাসার জায়গা যে সৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছিল। যাই হোক, সেদিন আমরা দেখতে পাই যে ওরা দুজনে মিলে টাইটানিক মুভি দেখছিল। তো টাইটানিক যেহেতু অনেক রোমান্টিক একটা মুভি আর দুই ভাই বোন প্রায় কাছাকাছি বসেই দেখছে, সো ওরা মাঝখানে একটু এমব্রেস সিচুয়েশনে পড়ে যায়, যেখানে জ্যাক রোচের একটা একদম নুড পিকচার রেখেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো ওরা দুজনেই এরকম করছিল যেনই মানে খুব লজ্জা পাচ্ছিল। দুজনের কেউ আবার এখান থেকে উঠেও যেতে পারছে না। চেঙ্গি তখন বলে এই ধরনের মুভি আমি আগে একটাও দেখিনি। কিন্তু তখন মিয়াজিং বলে তো কি হয়েছে, এই ধরনের মুভি আমি আগেও দেখেছি। মিয়াজিং একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল। ওর মুখ থেকে এই কথা শুনে চেঙ্গি বলে আসলে আমিও দেখেছি দু একটা। আর তুমি এই ধরনের মুভি দেখেছো? যাও মিয়াজিং, আমার জন্য একটু পানি নিয়ে এসো। মিয়াজিং নিজে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নেয়। এরপরে ও চেঙ্গির জন্য পানি এনে দেখে যে চেঙ্গি এখানে নেই, সে হাওয়া হয়ে গিয়েছে। এর পরের দিন আমরা দেখতে পাই যে ওরা একটা অনুষ্ঠানে এসেছিল। এটা অনেকটা স্ট্রিট মেলা টাইপের আর কি, মানে তখন চাইনিজ নিউ ইয়ার চলছিল আর সেজন্য পুরো চায়না সেজে উঠেছিল। তো এখানে ড্রাগন ডান্সও দেখানোর কথা ছিল। এই ড্রাগন ডান্স দেখে তো মিয়াজিং বলে আমি ওই ড্রাগনটাকে শুয়ে দেখতে চাই। তখন মিয়াজিংকে কোলে করে উঁচু করে ধরে চেঙ্গি। মিয়াজিং তো অনেক বেশি খুশি হয়ে যায় ওটা শুতে পেরে। তাছাড়া কিছুদিন বাদেই ওর আবার অ্যাডমিশন পরীক্ষা, তো ওরা এইসব জিনিসটাকে অনেক বেশি মানে। ড্রাগন, তারপরে লাল রং, বিভিন্ন স্পিরিচুয়াল কোনো কিছু, এসব ওদের অনেক ভালো লাগে। যাই হোক, সেদিন মিয়াজিং আবার এসেছিল চেঙ্গির রুমে কিছু একটা রাখতে। তো চেঙ্গি বলে কি রেখেছো দেখি। বালিশের নিচে তখন ও একটা রেড এনভেলপ টাইপের কিছু দেখতে পায়। ওর ভিতরে লাল কাগজে কিছু একটা লেখা ছিল, মেবি কোনো উইশ। ও তখন বলে এটা তোমার বালিশের নিচেই রেখে দাও, তুমি গডে বিশ্বাস করো আর না করো। এরপরে চেঙ্গি যখন আবারও জব করতে আসে তখন লিন্ডা ওকে বলে হে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি তোমার কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে কিন্তু আমরা ট্রাই করতে পারি। তো সেদিন আমরা দেখতে পাই ওদের অফিসে পুলিশ অফিসার কাং এসেছিল। মূলত এই জায়গাটা অতটাও ক্লিন নয়, এরা বিভিন্ন রকমের বিজনেস করে থাকে, সেজন্য পুলিশ অফিসার কাং এখানে তদন্ত করতেই এসেছিল। আর সেদিন দায়িত্বে ছিল এখানে চেঙ্গি। ওরা অনেক কিছুই তদন্ত করে, ভেবেছিল মাদকদ্রব্য বা অন্যান্য কোনো কিছু খুঁজে পাবে হয়তো, কিন্তু শেষ পর্যন্ত আর খুঁজে পায় না। চেঙ্গি কিন্তু জানে যে ও কত রিস্কি একটা কাজ করে, তারপরেও এই কাজটা ওকে করতে হচ্ছে। তো সেদিন যেহেতু নিউ ইয়র্ক ছিল আর সেজন্য অফিসার কাং তার গার্লফ্রেন্ডকে নিয়ে আজকে চেঙ্গিদের বাসায় এসেছিল, কারণ চেঙ্গিরা মাত্র দুইজন এই বাসায় থাকে, সেজন্য ওদের সঙ্গ দিতে এসেছিল। এছাড়া অফিসার কাং এটাও বলে আগামী বছরের শুরুর দিকে আমি আমার গার্লফ্রেন্ড ওয়েনকে বিয়ে করব, তোমরা কিন্তু ইনভাইটেড, তোমরা আগে থেকে সেখানে কেউ উপস্থিত হবে। তো ওরা অনেক মজা করে মূলত সেদিনকার নিউ ইয়ারটা উদযাপন করে, কিন্তু আলাদা করে চেঙ্গিকে ডেকে পাঠায় পুলিশ অফিসার কাং তখন চেঙ্গিকে বলে চেঙ্গি, তুমি যে জবটা করছো সেই জবটা অনেক রিস্কি, তুমি নিজেও জানো। এই জবটা ছাড়াও তুমি কিন্তু আবারও পুলিশ একাডেমিতে অ্যাপ্লাই করতে পারো। চেঙ্গি বলে আমি জানি আমি কি কাজ করছি, তবে আমি সমস্ত রিস্ক এড়িয়ে চলবো, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। পুলিশ অফিসার বলে তবে তাই ভালো। যাই হোক, এর পরদিন আবার স্কুলে রিসিভ করার জন্য চেঙ্গি চলে যায়। তো চেঙ্গি তখন একটু অন্যদিকে তাকিয়ে দেখতে পায় একটা লোক মেয়েদের ভিডিও করছে। আর এটা যেহেতু 2002-3 সালের দিকে, সো এই লোকটা তখন বাটন ফোনে ভিডিওটা করছিল। যাই হোক, ও লোকটিকে ধরে মারধর দিতে থাকে। আর তখনই এখানে মিয়াজিং এসে ওর ভাইকে বলে কি করছো। ও মিয়াজিংকে বলে তুমি এত কম জামা কাপড় কেন পরে এসেছো। মিয়াজিং তখন বলে তো কি হয়েছে, আমি তো এরকমই পরে আসি। ঠিক তখনই ওর কাছে একটা কল আসে। লিন্ডা ওকে কল দিয়েছিল। তো লিন্ডা ওকে কোনো একটা কাজের কথাই মূলত বলেছিল, কিন্তু মেয়ে মানুষের কণ্ঠ শুনে খুব রাগ হয়ে গিয়েছিল তখন মিয়াজিংয়ের। তাই মিয়াজিং একা একা হাঁটতে থাকে, ওর পিছু পিছু হাঁটতে থাকে। চিংই আর বলে কি হয়েছে, কিন্তু মিয়াজিং তাও ওর সঙ্গে কোনো কথাই বলে না। চেঙ্গি বলে আরে বাবা, তো বলবি তো কি হয়েছে, তাও মিয়াজিং কথা বলে না। এরপরে ওরা দুজনেই বাড়িতে আসে, কিন্তু সেদিন রাত্রেবেলা আর ঘুমিয়ে আসছিল না চেঙ্গির। বারবার মনে পড়ছিল মিয়াজিংয়ের সঙ্গে ওর সময়গুলো, সেদিন যে টাইটানিক মুভি দেখতে গিয়ে কি হলো, আর তারপরে সে যে ফেস্টিভ্যালে গিয়েও। তো এইসব মনে পড়ার পরে ও ফ্রিজ থেকে একটা বোতল বের করে এক বোতল পানি একটানে খেয়ে ফেলে। আসলে ও যে মিয়াজিংয়ের প্রেমে পড়েছে তা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।
তো পরের দিন সকালবেলা মিয়াজিংকে দেখি ওই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। ও চেঙ্গিকে পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে চেঙ্গি যখন অফিসে আসে তখন ওর বন্ধু বলে, শোন তুই আর কতকাল এভাবে একা থাকবি বলতো, তুই এবার একটা তো গার্লফ্রেন্ড পটিয়ে নে। আমার মনে হয় লিন্ডা তোকে অনেক পছন্দ করে, তো তুইও কিন্তু চাইলেই পারিস লিন্ডাকে পছন্দ করতে, ওকে ডেটে টেটে নিয়ে যা, তাহলে দেখবি জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আর তাছাড়া মিয়াজিং বাড়িতে তো আছে আর ও তো বড় হয়ে গিয়েছে, সো এখন তোর প্রেম করার সময়। ও তখন বলে, তুই চুপ থাকতো, আমার এসব ভালো লাগে না। তখন লিন্ডা মাঝখানে এসে বলে, চলো আগামীকাল না হয় আমরা কোথাও একটা ঘুরতে যাই, তাহলে মজাও হবে, তুমিও আমাকে চিনবে আর আমিও তোমাকে চিনবো। যাই হোক, এতে রাজি হয়ে যায় চেঙ্গি। এদিকে চেঙ্গি কিন্তু মিয়াওজিংকেও বলে রেখেছে। মিয়াওজিং সেদিন ঠোঁটে লিপস্টিক দিয়েছিল, সুন্দর একটা জামাও পরেছে, তো ওকে সুন্দরভাবে দেখে চেঙ্গি বলে, কি ব্যাপার, দেখে মনে হচ্ছে তুমি ঠোঁটে লিপস্টিক দিয়েছো। মিয়াওজিং তখন বলে, ধ্যাত, আমি তো বড় হয়ে গিয়েছি, সো দিতেই পারি। ওর দিকে তাকিয়ে থাকে চেঙ্গি। এরপরে ওরা সবাই মিলে একটা পার্কে এসেছিল, ওরা বিভিন্ন রাইডগুলো চড়ছিল। তো এখানে লিন্ডার সঙ্গে যখনই চেঙ্গিকে দেখছিল মিয়াওজিং, তখনই মিয়াওজিংয়ের খুব রাগ হয়ে যাচ্ছিল। মানে ও অনেক জেলাস ফিল করছিল যে ওর ভাইকে কেন অন্য কেউ এভাবে সবসময় অকুপাই করে রাখবে, এটা ওর একদম ভালো লাগছিল না। এদিকে আমরা চেঙ্গি আর লিন্ডাকে দেখতে পাই, ওরা যখন ছবি তুলছিল সেখানে গিয়ে হাজির হয় আবার আমাদের মিয়াওজিং। তাছাড়া মিয়াওজিং তার ভাইয়ের হাত ছাড়ছিলই না, সবসময় ভাইয়ের সঙ্গে চিপকে ছিল। ভাইকে কোনো মতেই সে অন্য কারোর হাতে তুলে দিতে রাজি নয়। কিন্তু তার ভাইয়ের বন্ধুরা অর্থাৎ চেঙ্গির বন্ধুরা লিন্ডাকে আর চেঙ্গিকে একটা কেবল কারের ভিতরে তুলে দেয়। কেবল কারের ভিতরে ওদের দুজনকে দূর থেকে এরা আবার দেখছিল। তো দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন ওরা দুজন বেশ কাছাকাছি চলে এসেছে। মিয়াওজিং তো ভেবেছিল ওরা হয়তো কিসই করছে। যাই হোক, এদিকে ওর বন্ধুরাও বলছে, কী রে, ওদের ভিতরে কি এত দূর হয়ে গেল, ওরা কি দুজন দুজনকে কিস করছে। এটা নিয়ে এরা যখন গসিপ করে তখন তো মিয়াওজিং এর অনেক বেশি রাগ হতে থাকে। এমনকি খাবার টেবিলে গিয়েও পর্যন্ত ওর পছন্দের খাবারগুলো চেঙ্গির প্লেটে তুলে দিচ্ছিল। তো এরপরে রাগে গড়গড় করতে করতে বাড়িতে আসে ও। আর চেঙ্গির একটা শার্ট ওর কাছে ছিল, সেই শার্টটা লন্ড্রিতে দিতে যাবে, ঠিক তখনই ওর ভিতরে একটা পাউচ দেখতে পায় ও। আর পাউচের ভিতরে খুলে দেখে একটা রিং। এই রিংটা দেখে ও অনেকক্ষণ তাকিয়ে থাকে। চেঙ্গি তখন বলে, কি ব্যাপার, রিংটা কি খুব পছন্দ হয়ে গেল নাকি? ও তখন বলে, না মানে না, পছন্দ হয়নি, এই রিংটা কার? ও তখন বলে, রিংটা পছন্দ হলেও এই রিংটা তোমার জন্য নয়, এই রিংটা অন্য একটি মেয়ের, তাকে ফেরত দিতে হবে। তো ওর দিকে তাকিয়ে তখন মিয়াওজিং বলে, আমি কি চেয়েছি নাকি রিংটা? চেঙ্গি বলে, না, আমি কি তাই বলেছি? আর আমার এই শার্টটা ধোয়া, এটা আর ধুতে হবে না। পরের দিন চুপচাপ বসেছিল মিয়াওজিং। চেঙ্গি তখন ওর জন্য একটা গিফট নিয়ে আসে। মিয়াওজিং বলে, তার কোনো গিফটের দরকার নেই। চেঙ্গি বলে, দরকার নেই মানেটা কি, আমি তোমার জন্য এত কষ্ট করে একটা গিফট নিয়ে এসেছি। তখন মিয়াওজিং ওটা খুলে দেখে ওখানে একজোড়া দুল ছিল, ধানের শীষের মতো, দেখতে ভীষণই সুন্দর লাগছে। চেঙ্গি জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? মিয়াওজিং বলে, হ্যাঁ হয়েছে। এর পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে চেঙ্গি যে অফিসে কাজ করছিল সেখানে একটা অনেক বড় প্রজেক্টের কাজ শুরু হয়েছে, তবে এই প্রজেক্টেও একটা স্ক্যাম ছিল। চেঙ্গি এটা প্রথমে জানতো না। তো চেঙ্গিও সেই সব শ্রমিকদের সঙ্গে এসে কথা বলতো। এসব শ্রমিকরা আবার চেঙ্গিকে অনেক বেশি ভরসা করেছিল। কিন্তু চেঙ্গি আসলে যাদের আন্ডারে কাজ করে তারা মোটেও ভালো লোক নয়। আর এই যে মোটা লোকটা দেখতে পাচ্ছেন, সেই লোকটাই সব থেকে বেশি খারাপ। ওই লোকের নাম হলো মিস্টার জাই। মিস্টার জাই এবং চেঙ্গির যে মাস্টার আছে সেই মাস্টার, এরা দুইজন আবার ভালো বন্ধু, মানে মিস্টার জাই আর মিস্টার জুয়াং। অফিসে আজকাল চেঙ্গি একটু বেশি ড্রিঙ্ক করছিল, তো ড্রিঙ্ক করে বাড়িতেও প্রায় মাতাল হয়েই আসে। আর তখন ওকে হ্যাংওভার টি বানিয়ে দিচ্ছিল মিয়াওজিং। ও মিয়াওজিংকে বলে, তোমার কালকে না গ্রাজুয়েশন ডে? হ্যাঁ, ওর কালকে গ্রাজুয়েশন ডে ছিল, মানে স্কুল জীবনের সমাপ্তি। তো ওদের স্কুল ড্রেসে সবাই কিছু না কিছু লিখছিল। মিয়াওজিং ওর স্কুল ড্রেসটা বাড়িতে নিয়ে এসে একটা টেবিলের উপরে রেখে দেয়, যাতে অন্ততপক্ষে চেঙ্গি ওর উপর কিছু লিখে দেয়। চেঙ্গি অনেকক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকে আর তারপরে আবার স্কুল ড্রেসটার সামনে এসে বসে পড়ে। কিন্তু এই স্কুল ড্রেসে ও কী লিখবে এটাই বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই ওর কাছে একটা মেসেজ আসে। লিন্ডা মনে হয় ওকে কল দিয়েছিল। যাই হোক, পরদিন আবারও অফিসে যায় এবং সে প্রজেক্টের ব্যাপারেই কাজ করে। সারাদিন ক্লান্ত হয়ে আবার বাড়িতে আসে, কিন্তু যখনই ও মিয়াওজিংয়ের সঙ্গে সময় কাটাতো ওর খুবই ভালো লাগতো। মিয়াওজিংকে পড়াশোনা ধরতো, এমনি করেই দিন কাটতো। তো মিয়াওজিং সেদিন ওকে বলে, কি ব্যাপার, তুমি আমার স্কুল ড্রেসে কিছুই লিখে দাওনি কেন? তখন চেঙ্গি বলে, তোমার স্কুল ড্রেসে কী লিখবো আমি? মিয়াওজিং বলে, এরকম কিছু যাতে এরকম লেখা থাকে যে সারা জীবন আমরা দুইজন একসঙ্গে থাকবো শান্তিতে। কিন্তু এমনটা লেখে না চেঙ্গি। চেঙ্গি বরং ওর স্কুল ড্রেসে লিখে দিয়েছিল, তোমার অ্যাডমিশন টেস্টের জন্য আগে থেকেই কংগ্রাচুলেশনস।
যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই লিন্ডা বিদেশে যাবে, তাই তাকে সি অফ করতে এসেছিল চেঙি। কিন্তু যাওয়ার আগে লিন্ডা চেঙিকে কিছু কথা বলে যায়। জানি না এগুলো অর্নিং ছিল কিনা থ্রেড কিংবা কি, যাই হোক আরও পরে জানতে পারবো। তো সেদিন চেঙ্গি বাড়িতে এসে একটা লাল কালারের টি শার্ট পরেছিল। চেঙ্গি কখনোই লাল কালারের টি শার্ট পরে না। তো চেঙ্গি লাল কালারের টি শার্ট এজন্য পরেছে কারণ আজকে মিয়াজিংয়ের অ্যাডমিশন টেস্ট। তো ওরা সবসময় মানে চাইনিজরা মনে করে কোনো একটা শুভ কিছু শুরু করার আগে লাল ড্রেস পরা উচিত, আর সেজন্যই ও এই কালারের জামা পরেছে। মিয়াজিং আজকে অনেক বেশি চিন্তা করছে, ওর তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু চেঙ্গি ওকে বলে তুমি একদম প্যানিক খেও না, আর তাছাড়া নিজের রোল নাম্বার সমস্ত কিছু খুব ভালো করে লিখবে। এরপরে মিয়াজিং ওকে বলে ঠিক আছে বাবা, সবই ভালো করে লিখবো বলে ও যখন চলে যাচ্ছিল, যেতে গিয়েও আবারও ফিরে আসে। চেঙ্গি তখন ওকে জড়িয়ে ধরে বলে একদম ভয় পেও না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোমার পরীক্ষা ভালো হবে বলে ওকে টাটা দিয়ে দেয়। এরপরে মিয়াজিং পরীক্ষা দিতে যায়, আর ওর পরীক্ষা সত্যি সত্যি খুবই দারুণ হয়েছিল। পরীক্ষার পরে সবাই তো দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসে, আর এরই মধ্যে একটা সুন্দর সানফ্লাওয়ার গাছ কিনেছিল চেঙ্গি মিয়াজিংকে দিবে বলে। তো মিয়াজিংও দৌড়াতে দৌড়াতে চলে আসে, আর এসেই তো চেঙ্গিকে জড়িয়ে ধরে। চেঙ্গি ওকে জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে। মিয়াজিং বলে আমার তো ফিল হচ্ছে যে আমি পরীক্ষা সত্যি খুব দারুণ দিয়েছি। তখন চেঙ্গি বলে এই সানফ্লাওয়ার তোমার জন্য। মিয়াজিং তখন সানফ্লাওয়ারটাকে কাঁধে করে নিয়ে ভাইয়ের হাত ধরে বাড়িতে আসতে থাকে। এরপরে বাড়িতে এসেই তো দৌড়াদৌড়ি কাণ্ড বাঁধিয়ে দেয়। বাথরুম থেকে আগে গিয়ে একটা বড় বালতি নিয়ে আসে, এরপরে সেই সানফ্লাওয়ারটা সেই বালতির ভিতরে রেখে দেয়, যেখানে অনেক বেশি রোদ পড়ে সেরকম জানালার কাছে। এরপরে ফল কাটতে থাকে আর দুজনে মিলে গল্প করতে থাকে। তারপরে দেখতে পাই যে সেই ওয়েনজিয়া, যার বিয়ে হওয়ার কথা ছিল পুলিশ অফিসারের সঙ্গে, তাদের বিয়েটাও হয়ে যায়। আর সেখানে উপস্থিত ছিল চেঙ্গি এবং মিয়াজিং। তো বিয়ে এতটাও সহজ জিনিস নয়, বিয়ের পরেই মূলত জীবনের আসল যন্ত্রণা শুরু হয়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ওই পুলিশ অফিসার, তার ওয়াইফ, মিয়াজিং এবং চেঙ্গি, ওরা চারজন একটা রেস্টুরেন্টে এসেছিল। তো এখানে পুলিশ অফিসার মিয়াজিংকে জিজ্ঞেস করে তোমার তো অ্যাডমিশন পরীক্ষা হয়ে গিয়েছে, তো এখন কোথায় ভর্তি হবে। ও তখন বলে আমি এই শহরের আশেপাশেও কোথায় ভর্তি হব, কারণ বেশি দূরে আমি যেতে পারবো না বাড়ির ছেড়ে। পুলিশ অফিসার তখন বলে এই সিটিটা তো অনেক ছোট, তুমি এখানে কেন থাকবে, বরং তোমার নাম্বার যদি ভালো থাকে তুমি আরও বড় কোনো শহরে যাবে, তুমি এই পৃথিবীটাকে এক্সপ্লোর করবে, এখানে পড়ে থেকো না। ওয়েনজিয়া তখন বলে তুমি এসব কথা কেন বলছো, ও হয়তো বাড়ি ছেড়ে যেতে চাইছে না। চেঙ্গি তখন বলে ও বাড়ি ছেড়ে যেতে চাইছে না, তাছাড়া ও আমাকে ছেড়েও থাকতে পারবে না। এই কথা শুনে পুলিশ অফিসার বলে তোমরা দুজনেই খাও, আমি চেঙ্গিকে নিয়ে একটু নিচে যাচ্ছি, খাবারের তো কমতি পড়েছে, আমরা খাবার নিয়ে তবে ফিরবো বলে চেঙ্গিকে নিচে নিয়ে যায়। এর পরের সিন কাট হয়, আমরা দেখতে পাই চেঙ্গি এবং মিয়াজিং দুজনেই দাঁড়িয়েছিল। তো মিয়াজিং জিজ্ঞেস করে কি বললো, তোমাকে কি বলেছে পুলিশ অফিসার ভাইয়া, তুমি তো আমাকে বললে না। চেঙ্গি তখন বলে কেন কেন, শোনার এত কি দরকার। কিন্তু মিয়াজিং তাও অনেক আদর আদর করতে থাকে, আর চেঙ্গি এটা দেখে ওর মুখটা চেপে ধরে আর বলে আমাদেরকে ফিরতে হবে, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখা যায় পুলিশ অফিসার এবং তার স্ত্রী বাহিরে বেরিয়ে আসে। তো এরা দুজন ওদেরকে বাই করে ওদের যে বাইক ছিল সেই বাইকে করে আসতে থাকে। এরপরে মিয়াজিং চেঙ্গিকে বলে তুমি জানো তো ওয়েনজিয়া একটা কথা ঠিকই বলেছে, আর সেটা হলো আমাকে জীবনে একবার অন্তত সাহসী হওয়া উচিত। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, চেঙ্গিকে যে নিচে নিয়ে এসেছিল পুলিশ অফিসার এসে বলেছিল চেঙ্গি তুমি কি করছো, তুমি কি বুঝতে পারছো, তুমি স্পষ্টভাবে মিয়াজিংকে ভালোবাসো, ওকে পছন্দ করো, সেটা বোঝা যাচ্ছে তোমার চোখের দিকে তাকিয়ে। মিয়াজিংকে ছেড়ে দাও, ওকে কেন ধরে রেখেছো, ও তোমার জন্য অন্য কোনো শহরে পড়তে যেতে চাইবে না, তুমি এর রেসপন্সিবিলিটি নিতে পারবে সারা জীবন। আসলে পুলিশ অফিসার যে ঠিকই বলেছে সেটা কিন্তু খুব ভালো করেই জানে চেঙ্গি, তাই চেঙ্গি একটু বিব্রত ফিল করছিল। এরপরে চেঙ্গির গাড়িটা হুট করে খারাপ হয়ে যায়। তো বাইকটা নামানোর পরে দেখা যায় এই বাইকটা এখন ঠিকও হবে না, সেজন্য বাইকটাকে ঠেলতে ঠেলতে ওরা সেই গ্যারেজের কাছে নিয়ে এসেছে, মানে সেই কারখানাটার কাছে, যেখান থেকে মাঝে মাঝেই ওরা এসব বিভিন্ন রকম জিনিস কালেক্ট করতো। তো এখানে দুজনেই বসে আছে, তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে, দুজনেই চুপচাপ বসে আছে। হুট করে নীরবতা ভেঙে চেঙ্গি বলে তোমার কি ঠান্ডা লাগছে। মিয়াজিং বলে না, কিন্তু চেঙ্গি নিজের গা থেকে একটা শার্ট খুলে সেই শার্টটা দিয়ে মিয়াজিং এর চুলগুলো মুছিয়ে দিতে থাকে। মিয়াজিং তখন বলে শোনো চেঙ্গি, ওয়েনজি আসলেই ঠিক বলেছে যে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না এটা নয়, তুমি খুব ভালো করেই জানো
যে আমি কি ছেড়ে বহুদূরে থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে বহুদূর থাকতে পারবো না। চেঙ্গি তখন বলে, সারা জীবন তো তুমি ওই বাড়িতে থাকতে পারবে না, কোনো না কোনো দিন তোমাকে তো বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, আমাকে ছেড়েও চলে যেতে হবে। মিয়াজিং তখন ওর দিকে তাকিয়ে বলে, কিন্তু তবুও তুমি তো জানো যে কিসের মায়ায় আমি এখানে পড়ে আছি, বলে ওর হাতটা চেপে ধরে আর চেঙ্গির দিকে তাকিয়ে থাকে। তো চেঙ্গিও ওর দিকে তাকিয়ে থাকে আর মিয়াজিং আস্তে আস্তে চেঙ্গির দিকে এগোতে থাকে। তখন চেঙ্গিও বুঝতে পেরে মিয়াজিংকে একটা কিস করে নেয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এখানে দুইজন মানুষ যারা দীর্ঘদিন একসঙ্গে থেকেছে ফাইনালি নিজের মনের কথাগুলো এক্সপ্রেস করে দিল। যাই হোক, চেঙ্গির দিকে তাকিয়ে তখন একটা হাসি দেয় মিয়াজিং আর সেজন্য চেঙ্গি ওকে জড়িয়ে ধরে। মিয়াজিং তখন বলে, আমি বাড়ি থেকে যত দূরেই যাই না কেন, আমি যখনই ফিরে আসবো তুমি আমাকে সানন্দে গ্রহণ করবে তো? চেঙ্গি তখন বলে, তুমি যেখানেই যাও না কেন এই পৃথিবীতে তুমি আমার একমাত্র পরিবার, তাই তুমি যখনই ফিরে আসবে প্রথম যে মানুষটাকে তুমি দেখবে সেটা হলাম আমি। আর এরপরে ওরা দুজনে ওখানে অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পরে বাইকটাকে ঠিক করার চেষ্টা করে চেঙ্গি, আর বাইকটা ঠিকও হয়ে গিয়েছিল। এরপরে ওরা দুজনে আবারও বাইকের উপরে উঠে বসে আর এবার চেঙ্গিকে আরও বেশি করে জড়িয়ে ধরেছিল মিয়াজিং। এরপরে দুজনে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে মিয়াজিংয়ের তো খুবই গরম লেগে গিয়েছিল। যতবারই ওই স্মৃতিটা ওর মনে আসছে ততবারই ওর মুখ ব্লাশ করছে। যাই হোক, ঠিক তখনই চেঙ্গি এসে ওকে একটু দরজা ফাঁকা করে ডাক দিয়ে বলে, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, দরজাটা খুলবে না, এখান থেকে নাও একটা। ও একটা আইসক্রিম নেয় আর দরজাটা টানাটানি করতে থাকে, বলে দরজা কেন খোলা যাবে না? চেঙ্গি বলে, না না, দরজা খুলো না। মিয়াজিং তখন বলে, ঠিক আছে। কিন্তু চেঙ্গি চলে যাওয়ার পরে মিয়াজিং একটুখানি দরজা ফাঁকা করে ওকে দেখে দেখে যে চেঙ্গি বসে বসে যে আইসক্রিম নিয়ে এসেছে সেটা খাওয়া বাদ দিয়ে নিজের মুখে দিয়ে বসে আছে। মুখ এতটাই গরম হয়ে গিয়েছে। ওকে দেখা মাত্র চেঙ্গি নিজের রুমের ভিতরে চলে যায়। মিয়াজিং হাসতে থাকে। মিয়াজিংও সেই আইসক্রিম খাওয়া বাদ দিয়ে নিজের দুই গালে চেপে ধরে, ঠিক যেমনটা ধরেছিল চেঙ্গি। আর এর সাথে সাথে এই প্রথম পর্বের গল্প শেষ হয়ে যায়। তো এই ড্রামার প্রথম পার্টের গল্প কেমন ছিল তা কিন্তু অবশ্যই জানাবেন। কিছুদিন আগে যে নেভার এন্ডিং সামার ড্রামাটা রিলিজ হলো, এই ড্রামাটাও অনেকটা ওই আঙ্গিকের আছে। ছেলেটা অনেকটা অবাধ্য টাইপের, তারপরে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তারপরে নায়িকার প্রতি অনেক বেশি ফিলিংস, তার সবসময় কেয়ার করে। নেভার এন্ডিং সামারের মতো এটাও কিন্তু সুন্দর একটা ড্রামা। আই হোপ আপনাদের ড্রামার গল্পটি ভালো লেগেছে। আমার এই ড্রামার গল্পটি ভীষণই ভালো লেগেছে। জীবনে হয়তো অনেক বড় ঝড় উঠবে, কারণ যে চাকরি সে করছে ওখানে আসলে অনেক ঝামেলা। তাছাড়া নায়িকাও হয়তো ওকে ছেড়ে বহু দূরে চলে যাবে এবং প্রায় 10-15 বছর পরে ওদের আবার দেখা হবে। তো এই ছিল আজকের প্রথম পার্টের গল্প। দ্বিতীয় পার্টও আপনারা চাইলে খুব দ্রুতই আসবে। যদি এই পার্টের ভিউ অনেক বেশি ভালো হয় তাহলে খুব দ্রুতই নিয়ে আসবো। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।